আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ আমাদের গতকালকে ক্লাসের পর আজকে আবারও শনিবার সন্ধ্যা গতিবিদ্যা আরো একটা ক্লাস লেকচার নাম্বার 7 এ সকলকে ওয়েলকাম করতেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার সাথে আপনাদের ক্লাসগুলো হয় সব থেকে অড টাইমে, শুক্রবার শনিবার, যেই টাইমে সাধারণত মানুষজন থাকে না। এনিওয়েজ, আহ অনেকেই হয়তো রেকর্ড থেকে ক্লাসটা দেখে নিচ্ছেন। যারা লাইভে আছেন তাদেরকে ধন্যবাদ। অড টাইমে হওয়াতেও আপনারা ক্লাসে জয়েন করতেছেন, এটা ভাইয়ার জন্য অনেক ভাল লাগার একটা অনুভূতি। এবং যারা রেকর্ড থেকে দেখতেছেন তাদেরকেও বলবো যে আমরা এই চ্যাপ্টারটা প্রথম দিকে একটু গুরুত্ব কম থাকে কেন, কারণ হচ্ছে কলেজ লাইফের যখন শুরু তখন তো সবাই ভেক্টর নিয়ে অনেক মাতামাতি, যে সব জায়গায় সব কলেজে ভেক্টর পড়াচ্ছে। বাট ভেক্টর পড়তে পড়তে আমরা এত সময় নষ্ট করে ফেলি যে তারপর রিয়েলাইজ হয় আরে ফিজিক্সে তো আরো অনেক চ্যাপ্টার আছে, শুধু ভেক্টরই তো আসলে ফিজিক্স না। ভেক্টর হচ্ছে ফিজিক্সের 100% এর মধ্যে লেস দেন 7-8% বা 5%। তারপর তো আরো অনেক চ্যাপ্টার আছে, গতিবিদ্যাও এরকম একটা চ্যাপ্টার, নিউটন মেকানিক্স আরো বড় চ্যাপ্টার, আস্তে আস্তে তো গুলি একটার পর একটা আসতে থাকবে, তাই না আমাদের দিকে। তো গতিবিদ্যা চ্যাপ্টারটা প্রথম দিকে সবারই সাধারণত কলেজে থাকবে। অনেক জায়গায় যেটা হয় ভেক্টরের সাথে আইডিয়াল গ্যাস শুরু করে, অনেক জায়গায় ভেক্টর গতিবিদ্যা একসাথে শুরু করে, কেউ কেউ আবার ভেক্টরের সাথে কাজ ক্ষমতা শক্তি শুরু করে। বাট গতিবিদ্যা দেখবেন 3-4 মাসের মধ্যে সবারই ফেস করতে হয়। সেই ক্ষেত্রে ভাইয়া বলবো গতিবিদ্যা চ্যাপ্টারটা যখনই আপনি পড়েন না কেন আমাদের লেকচার 1 থেকে শুরু করে কন্টিনিউয়াসলি আগাবেন। আজকে আমরা 7 নাম্বার লেকচারে চলে আসছি। সো আমরা সোফার কি কি কভার করছি, সোফার আমরা হচ্ছে একটু গল্পের মতো করেই বলি, এটা মনে হয় লেখার তেমন বেশি কিছু নাই আর। ওকে, সো সোফার আমরা যেই জিনিসপাতিগুলো করে আসছি এই চ্যাপ্টারে আমরা প্রাস দেখছি, প্রাস রিলেটেড বিভিন্ন ধরনের ম্যাথ দেখছি, একদম ইজি থেকে শুরু করে একদম টাফ থিওরি সবগুলো আমরা দেখছি। আরো কিছু স্পেশাল ম্যাথ দেখাবো একদম লাস্টের দিকে, স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস আছে, ওইখানে আরো কিছু আমরা ডিফিকাল্ট ম্যাথ আমরা দেখবো প্রাস থেকে, প্রজেক্টাইল থেকে। আমরা গতিবিদ্যা রিলেটেড প্রথম দিকের কিছু জিনিসপাতিগুলো, সূত্রগুলো, প্রমাণ কিভাবে আসে সেটা গত ক্লাসে দেখছিলাম। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে কিভাবে এই গতিবিদ্যার ম্যাথ আসতে পারে সেটা আমরা দেখছিলাম, বেগ সরণ ত্বরণ নিয়ে। গ্রাফের কিছু টুকটাক জিনিসপাতি আমরা দেখছিলাম। আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করছিলাম, বুয়েটাস অঙ্ক, প্যারাসুট খুলে দিছে কিভাবে নিচে নামবে। আমরা দেখছিলাম পানির ট্যাপ থেকে পানির ফোঁটা, ওয়াটার ড্রপ পড়তেছে, কোনটা কোন হাইটে আছে। আমরা বানরের দিকে গুলি করছি, বিভিন্ন টাইপের ম্যাথ আমরা করে আসছি। সোফার আমরা 40 নাম্বার ম্যাথ পর্যন্ত গতকালকে সকালে শেষ করছি। আজকে আমরা কি করব? আজকে আমরা মূলত কয়েকটা টপিক নিয়ে কাজ করব, আমি যদি একটু বলি। উম, আহ, প্রথমত আজকে আমরা যেই জিনিসপাতিগুলো নিয়ে কাজ করব, এক নম্বরে থাকবে যেটা গড় দ্রুতি ও গড় বেগ, এটা নিয়ে আমরা আজকে কাজ করব। আমরা আজকে এই দুইটার পর আমরা হচ্ছে কিছুটা ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি নিয়ে টুকটাক কাজ করব। গড় গতি আহ, এটা নিয়ে কাজ করব। তারপর হচ্ছে লিফট রিলেটেড প্রবলেম, লিফট রিলেটেড প্রবলেম এগুলো আমরা সলভ করব। এবং আরেকটা কাজ আমরা করব সেটা হচ্ছে অতিক্রম করার সময়, অতিক্রম করা রিলেটেড ম্যাথ। মূলত এই জিনিসপাতিগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ডিল করব, ঠিক আছে। সো আমার সাথে অলরেডি অনেকে জয়েন করে ফেলছেন। কে কোন জেলা থেকে আছেন এবং কে কোন কলেজ থেকে আছেন এইটা একটু ভাইয়াকে কমেন্ট করতে পারেন। লাইক আপনি নরডেম কলেজ থেকে যদি হয়ে থাকেন আপনি লিখতে পারেন ঢাকা এনডিসি, আপনি হয়তো হয়ে থাকতে পারেন চিটাং কলেজ, শুধু চিটাং কলেজ লিখলেই হবে। সো আমাকে একটু কমেন্ট করে জানান কে কে কোন কে কে কোন কোন জায়গা থেকে, কোন ক্লাস থেকে আছেন, কোন কলেজ থেকে আছেন, সরি। আচ্ছা, আহ আমি একটু কমেন্ট গুলো দেখি, হ্যাঁ আপনাদের। ভোলা, সুনামগঞ্জ, এটা কি শেষ ক্লাস এই কলেজ থেকে আব্দুল্লাহ বলতেছেন। আচ্ছা, সিলেট, নেত্রকোনা, দুপুনি, রাজশাহী থেকে, কুড়িগ্রাম, ঢাকা, এসএমসি, সাতক্ষীরা, টাঙ্গাইল, কুমুদিনী গভর্নমেন্ট কলেজ, এই কলেজের স্টুডেন্টদের সাথে ক্লাস নেওয়া হয়েছিল আগে। ভোলা গভর্নমেন্ট কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, আচ্ছা, ডিসি ঢাকা আমার কলেজ সম্ভবত।
চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম বোর্ড, নাটোর, ঢাকা এমসি, ওকে, নীলফামারী এনজিসি, রাজশাহী জিএসসিসি, বরগুনা ডিসি ঢাকা, কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, আচ্ছা, ঝিনাইদহ লালন শাহ কলেজ, গাজীপুর আরসিপিএসসি, গাইবান্ধা ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ। এই কলেজের কাছাকাছি আমি ছিলাম কিছুদিন আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টে জব করার সময়। চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, ঢাকা তেজগাঁও কলেজ, ময়মনসিংহ সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ, বরিশাল গভর্নমেন্ট মডেল কলেজ, দনিয়া ইউনিভার্সিটি কলেজ, নেত্রকোনা নোয়াগাঁও গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আমি প্রথম ঢাকার বাইরে যখন ক্লাস দিতে যাই সেটা মোস্ট প্রবাবলি 2016 বা 17 কথা, মোস্ট প্রবাবলি 2016 বা 17 কথা। তখন প্রথম ঢাকার বাইরে ক্লাস দিতে গিয়েছিলাম হচ্ছে ফরিদপুর। তো এখনো মনে আছে, অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। তখনকার দিনে তো আর ইয়া ছিল না, মানে আপনার কি জানি বলে, পদ্মা ব্রিজ তো ছিল না। তো ফেরি পার হয়ে যাওয়া লাগতো, ঝড়ের মাঝখানে আটকা পড়ছিলাম। খুবই ভয়ঙ্কর এক অনুভূতি ছিল। যাই হোক, আচ্ছা, তারপর প্রায় 18 থেকে 20টা জেলায় ঘুরে ঘুরে ক্লাস নেওয়া হয়েছিল, অভিজ্ঞতা ছিল। বুয়েটে যখন রানিং স্টুডেন্ট ছিলাম, আমাদের বুয়েটে বৃহস্পতি শুক্রবার এই 2 দিন হচ্ছে বন্ধ থাকতো। নর্মালি স্কুল কলেজগুলো কি শুক্র শনিবার বন্ধ থাকে না, বাট বুয়েটের স্টাইলটা একটু ডিফারেন্ট। বুয়েট বন্ধ থাকে হচ্ছে বৃহস্পতি আর শুক্র, এই 2 দিন বুয়েটের অফ ডে। শনি থেকে বুধবার হচ্ছে ক্লাস হয়। এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে অবশ্য। বৃহস্পতিবার যেটা হয় যে আপনি যদি ব্যাংক রিলেটেড কাজগুলো করতে চান বা অফিসিয়াল কাজগুলো, সেই ক্ষেত্রে তো রবি থেকে বৃহস্পতিবার কাজ করতে হবে। তো আপনার যদি শুক্র শনি বন্ধ থাকে, কোনোটাই আসলে ওয়ার্কিং ডে না, আপনি ব্যাংকে যায় কোনো কাজ করতে হলে বা অফিসিয়াল কোনো ডকুমেন্ট রিলেটেড কাজ করতে হলে আপনি আসলে সুযোগ পান না, ছুটি নিয়ে তারপর যাওয়া লাগে। তো বৃহস্পতিবার অফিসিয়াল ছুটি হওয়াতে আমরা ব্যাংক রিলেটেড কাজ বা অন্য যে কোনো অফিসিয়াল কাজ ইজিলি করতে পারতাম। তো তখন আমার মনে আছে যে বুধবার রাতে বা বৃহস্পতিবার রাতে ঢাকার বাইরে যেতাম, শুক্রবার একদিন ক্লাস নিয়ে আবার ঢাকা আসতাম সকালে। অনেক সময় এমন হচ্ছে সকালে ভোরে ঢাকায় পৌঁছাইছি, এসে কোনো রকম চোখ টোক মুইছে ব্যাগ নিয়ে হচ্ছে বুয়েটের ক্লাসে ঢুকে গেছি, এরকমও হয়তো। এনিওয়েজ, আপনারা অনেক জায়গা থেকে কমেন্ট করছেন, আমি আসলে সবাইকে একসাথে আনার জন্য, ক্লাস শুরু করার পূর্বে সবাই যেন চলে আসে এই জন্য কথাগুলো বলতেছিলাম। আমরা এখন আমাদের মেইন পড়া শুরু করব, এবং আমি কিছুক্ষণের জন্য আমার কমেন্ট সেকশনটা অফ রাখবো, এবং এইটা আপনাদের ভালোর জন্যই আমি অফ রাখবো, সো দ্যাট আপনারা কিছু সময়, এই তো কমেন্ট, তো আমার কমেন্ট জানি কোথায় পজ করে, এই তো, ওকে ওকে, ও ক্লোজ চ্যাট, আচ্ছা, আমি তো এইটা, ওকে, পোল্যান্ড কুইজ, ওকে, পজ চ্যাট, ওকে, ঠিক আছে। সো আমরা আমাদের তাহলে ক্লাস শুরু করতেছি। আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের গড় বেগ বা গড় দ্রুতি, এটা নিয়ে আমরা কাজ করা শুরু করতেছি। তো ধরেন আমি বললাম কোনো একটা বস্তু প্রথমে কিছু দূর যাত্রাপথ অতিক্রম করলো, আরো কিছু দূর অতিক্রম করলো, আরো কিছু দূর অতিক্রম করলো। তো আমি বললাম সে এখানে হচ্ছে D1 পরিমাণ দূরত্ব গেছে, টাইম লাগছে T1। এখানে সে D2 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, টাইম লাগছে তার T2। এবং এখানে সে D3 পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করছে, টাইম লাগছে তার T3। তো এই জায়গায় ভেলোসিটি ছিল হচ্ছে V1, এই জায়গায় ভেলোসিটি ছিল হচ্ছে V2, এই জায়গায় তার বেগ ছিল হচ্ছে V3। এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে ভাইয়া গড় বেগ কত, তো গড় বেগ, অলওয়েজ মাথায় রাখবেন, গড় বেগ সর্বদাই হচ্ছে মোট সরণ, মোট সরণ, মোট সরণ ডিভাইডেড বাই হচ্ছে মোট সময়, মোট সরণ বাই মোট সময়, এটাই হচ্ছে অলওয়েজ গড় বেগ। তো আমাদের যদি এই কেসে এটা কত জিজ্ঞেস করে, তাহলে আমরা কি করব, টোটাল সরণ কত, D1 D2 D3। তো আমরা তখন যেটা করব, D1 প্লাস D2 প্লাস D3, টোটাল কতটুকু সময় লাগছে আমাদের, T1 প্লাস T2 প্লাস T3। সো জাস্ট আর কিছুই না, এটাকে গড় বেগকে একটা বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এইভাবে সেই জিনিসটাকে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের মোটামুটি গড় বেগের জিনিস। ওকে, ওকে, সো আমরা এইবার যেই কাজটা করব, একটা এক্সাম্পল নিব, এবং এক্সাম্পলটা হবে হচ্ছে আমাদের 41 নাম্বার প্রবলেম P41। আমাদেরকে বলতেছে
একটি বস্তু প্রথম 5 সেকেন্ড ধরে 20 মিটার পার সেকেন্ড বেগে, অতঃপর 12 সেকেন্ড ধরে 30 মিটার পার সেকেন্ড বেগে এবং শেষে 10 সেকেন্ড ধরে 22 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করে। গড় বেগ নির্ণয় করো। গড় বেগ নির্ণয় করো, এই হচ্ছে প্রশ্ন। তো আমরা কোশ্চেন লিখে ফেললাম, আমরা এবার সলিউশনের দিকে যাব। তো দেখেন আমরা এই কাজটা করতে পারি কিনা। গড় বেগ মানি আসলে কত? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, সব সময় একই সূত্র। এখন আমরা 3টা ধাপে গেছি। প্রথমে আমরা 5 সেকেন্ড ধরে একটা ডিস্টেন্স ট্রাভেল করছি, তারপর আমরা আরো 12 সেকেন্ড ধরে, তারপর আমরা আরো 10 সেকেন্ড ধরে, এইভাবে ব্যাপারটা ঘটছে। তো ধরেন আমি এইভাবে একটু যদি বলি, প্রথমে 5 সেকেন্ড ধরে একটা ডিস্টেন্স গেছে, তারপর আরো কিছু দূর। তো এখানে 5 সেকেন্ড, আর এখানে ভেলোসিটিটা ছিল কত? ভেলোসিটি ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরের অংশে আমার টাইম ছিল হচ্ছে 12 সেকেন্ড এবং আমি গেছি কততে? 30 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, লাস্টের অংশে আমার টাইম ছিল 10 সেকেন্ড এবং আমি গেছি হচ্ছে 22 মিটার পার সেকেন্ড বেগে। এইবার আমরা যেখানে ছিলাম আমাদেরকে তাহলে কি করতে হবে? আমরা ধরলাম এই যে ডিস্টেন্সটা, এইটুকু D1, এইটুকু আমরা ধরলাম, এখানে সে ডিস্টেন্স পাড়ি দিছে D1, এখানে সে ডিস্টেন্স পাড়ি দিছে D2, এখানে D3। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইকুয়াল টু লিখতে পারি D1 প্লাস D2 প্লাস D3। টাইমগুলো কতটুকু করে লাগছে আমাকে? 5 সেকেন্ড, তারপর 12 সেকেন্ড, প্লাস হচ্ছে আমার 10 সেকেন্ড। আচ্ছা, এখন দেখেন D1 কি এখানে কতটুকু দূরত্ব পাড়ি দিছে? তো আমরা তো জানি একটা কমন সূত্র আমাদের কাছে আছে, S ইকুয়ালস টু VT। এখান থেকে আমরা D1 সমান সমান বলতে পারি কি, এখানে বেগ কত ছিল? 20, কতটুকু সময় এখানে কাটছে? 5, গুণ করলে কত হয়? 100 মিটার। সিমিলার ওয়েতে D2, এই জায়গায় যদি আমি সরণ বের করি, কত বেগে যাচ্ছে আমার? 30 বেগে। কতটুকু সময়? 12 সেকেন্ড, 3 12 36, তাহলে 360। তাহলে আমরা 360 মিটার ডিস্টেন্স এখানে ট্রাভেল করলাম। তারপর D3 আমাকে যদি বের করতে বলে, এখানে আমি কত বেগে যাচ্ছি? 22, কত সেকেন্ড ধরে গেলাম? 10 সেকেন্ড। তো গুণ করলে 220 এত মিটার। তো আমরা কিন্তু এই 3টা বের করে রাখলাম। আচ্ছা, এইবার তাহলে আমরা যদি বসাই দিই D1 D2 D3 এর মান 100 প্লাস 360 প্লাস 220, টাইম কত কত করে? আমরা 5 12 10 মানে 22 আর 5 27, তাহলে আমাদেরকে একটা অ্যান্সার দিয়ে দিবে। দেখি আমরা অ্যান্সারটা কত আসে। 100 প্লাস 360 প্লাস 220 ডিভাইডেড বাই 27। তো এইবার তাহলে 25.185 মিটার পার সেকেন্ড, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা তাহলে আমাদের অ্যান্সার কত বের করে ফেললাম। তাহলে এইটুকু কি আমরা বুঝতে পারছি? আমরা একটু কমেন্টে জানাই এইটুকু কি আমরা বুঝতে পারছি কিনা। সো ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে। তো আমাদের তাহলে টোটাল দেওয়া ছিল 3টা, প্রথম 5 সেকেন্ড এত বেগে, পরে 12 সেকেন্ড এত বেগে, পরে 10 সেকেন্ড এত বেগে যাই। তাহলে মোট সরণ D1 D2 D3, মোট সময় T1 T2 T3, সময়গুলো দেওয়া আছে, ডিরেক্টলি বসাইছি। D1 D2 D3 এগুলো যেহেতু সমবেগে যাচ্ছে, কোনো কিছু না বললে অলওয়েজ সমবেগ, ত্বরণের কথা না বলা থাকলে অলওয়েজ সমবেগ। সমবেগ S ইকুয়ালস টু VT সূত্র দিয়ে আমরা লিখলাম, তারপর করে ফেললাম, ডান, এইটুকু শেষ। এইবার এইবার আমরা পরের প্রবলেমে যাব।
P42। আমরা তাহলে বলবো একটি বস্তু প্রথম 200 মিটার পথ 10 মিটার পার সেকেন্ড বেগে, তারপর 150 মিটার পথ 12 মিটার পার সেকেন্ড বেগে, এবং শেষে 220 মিটার পথ 30 মিটার পার সেকেন্ড বেগে চলে। বস্তুর গড় বেগ নির্ণয় করো। বস্তুর গড় বেগ নির্ণয় করো, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, সো আমরা চলেন সলিউশনে যাই। সো আবারও এইখানে আমরা চিত্রটা যদি এঁকে ফেলি, 3টা পাথ, তাই না? প্রথমে আমাদেরকে বলছে, দেখেন প্রথমে আমরা গেছি কত, 150 মিটার, কত বেগে গেছি, 10 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, তারপর আমরা কতটুক গেছি, মিটার ছিল, তারপর আমরা গেছি হচ্ছে 200, তারপর 150 মিটার, সরি প্রথমে হচ্ছে আমার একটু ভুল লিখছি আমি, প্রথমে ছিল হচ্ছে আমার 200 মিটার, প্রথমে 200 মিটার ছিল, আমি এটা খেয়াল করি নাই। প্রথমে 200 মিটার 10 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এরপর আমরা গেছি হচ্ছে 150 মিটার, কত বেগে গেছি, এই 150 মিটার গেছি 12 মিটার পার সেকেন্ড বেগে, 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, শেষে 220 মিটার গেছি, শেষে গেছি 220 মিটার, কত বেগে গেছি ভাইয়া, 13 মিটার পার সেকেন্ড, গেছি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এইবার তাহলে আমরা আসলে সলিউশনে যাই। সলিউশন আমাদেরকে বলছে গড় বেগ বের করতে হবে, তাহলে টোটাল ডিস্টেন্স আমরা বলতে পারি d1 প্লাস d2 প্লাস d3। সবসময় যে 3টা কেজি থাকবে তা না, 4টা 5টা 6টা অনেকগুলাই থাকতে পারে, ডিভাইডেড বাই টোটাল সময় t1 প্লাস t2 প্লাস t3। আচ্ছা, আবারও হচ্ছে একটু আমার চ্যাটটা মিউট করা লাগবে, নাহলে তো আপনারা পড়াশোনা বাদ দিয়ে খালি কমেন্ট করবেন। ওকে, সো আমরা এখন এখান থেকে কি দেখতেছি, দেখেন আমাদের d1 দেওয়াই আছে কোশ্চেনে, 200 মিটার বলেই দিছে, টেনশন নাই। d2 কত, 150 মিটার। আচ্ছা, d3 কত বলছে, 220 মিটার। এবার আসেন t1 t2 t3 এগুলাকে একটু বুঝতে হবে আমাদেরকে, যে এগুলা কিভাবে কাজ করে। দেখেন আমরা এইটা জানি, উই নো, আমরা জানি, হ্যাঁ আমি জানি আপনারা জানেন, তো আমরা কি জানি, s ইকুয়ালস টু vt, এটা আমরা জানি। তাহলে এখান থেকে t ইজ ইকুয়ালস টু কি, s বাই v। তাহলে আমরা যদি t1 বের করতাম, t1 এখানে কতটুকু দূরত্ব গেছি, 200, এখানে বেগ ছিল কত ভাইয়া, বেগ ছিল হচ্ছে 10। তাহলে আমরা এইভাবে বের করতে পারি প্রথম টাইমটা এত সেকেন্ড, প্রথম টাইমটা তাহলে আমরা এখান থেকে বের করে ফেললাম এত সেকেন্ড। তাহলে এই টি ওয়ান এর জায়গায় যদি আমাকে লিখতে হয় 200/10, এই কথাটা যদি আমাকে লিখতে হয়, তাহলে বলেন তো ভাইয়া টি টুর জন্য কত লিখতে হবে, t1 এর জন্য 200/10 লিখছি, তাহলে টি2 জন্য কি 150/12, 150/12। টি3 জন্য কত, 220/13, 220/13। সবকিছু জানা আছে, তাহলে এখান থেকে আমার গড় বেগ কত এটা বের হয়ে যাবে। দেখি কত আসে, উপরে 200 প্লাস 150 প্লাস 220, এখানে আসবে হচ্ছে আমার 200/10, মানে জাস্ট 20 আর কি, প্লাস এখানে 150/12, আর লাস্টে 220/13। ওকে, সো আমাকে অ্যান্সার চলে আসছে, অ্যান্সার আসে 11.533 মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা এই কেজে গড় বেগটা বের করে নিয়ে আসলাম, ঠিক আছে।
এইভাবে আমরা গড় বেগ কত এটা বের করে চলে আসলাম। তো এইবার আপনাদের থেকে জানতে চাই আমরা কি এইটা সবাই বুঝতে পারছি কিনা, ক্লিয়ার কিনা? ওকে ওকে ওকে, ক্লিয়ার। আচ্ছা, এগুলা ক্যালকুলাস দিয়ে করা যায় না, এটা ক্যালকুলাস লাগে না। ক্যালকুলাস আপনি লাগে হচ্ছে কখন, যখন সরণ, বেগ, ত্বরণ এগুলো হচ্ছে ডিফারেন্ট মানে পরিবর্তনশীল হয়, টাইম ডিপেন্ডেন্ট ফাংশন হয়, তখন এগুলো তো সব কনস্ট্যান্ট জিনিস। 210 এগুলো তো কনস্ট্যান্ট জিনিস, এই জন্য এগুলাকে ক্যালকুলাস লাগে না। ওকে, সো আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। এখন চলেন আমরা পরের অংশে যাই। এবার আমাদের জিনিসগুলো আরেকটু জটিল হবে। তো এবার আমাদেরকে বলতেছে P43, একটি বস্তু যাত্রাপথের অর্ধেক সময় v1 বেগে এবং বাকি অর্ধেক সময় v2 বেগে চললে বস্তুটির গড় বেগ নির্ণয় করো। তো দিস ইজ আওয়ার কোশ্চেন, we have already the question in our board, now we have to solve it. তাহলে ব্যাপারটা কি রকম আমরা একটু চিন্তা করি। ব্যাপারটা হচ্ছে এরকম, তার যাত্রাপথ টোটাল সময়টা যদি টি হয়, তাহলে t/2 সময় সে একটা বেগে চলতেছে, অপর t/2 সময় সে আরেকটা বেগে চলতেছে। ধরলাম শুরুতে তার বেগটা ছিল হচ্ছে v1, পরবর্তীতে তার বেগটা হয়ে গেল v2। লাইক ব্যাপারটা এরকম যে একটা বস্তু 100 সেকেন্ড ধরে চলে, 100 সেকেন্ড ধরে দৌড়াচ্ছে, তাহলে প্রথম 50 সেকেন্ড ধরেন তার বেগটা 10, পরের 50 সেকেন্ড ধরেন তার বেগটা হচ্ছে 15। তখন তাহলে কি হবে? অর্থাৎ আমি যদি 1 ঘন্টা ধরে দৌড়াই, তাহলে প্রথম 30 মিনিট একটা নির্দিষ্ট বেগে দৌড়াচ্ছি, পরের 30 মিনিট আরেকটা বেগে দৌড়াচ্ছি, টোটাল টাইমটার অর্ধেক সময় এক বেগে, বাকি অর্ধেক সময় আরেক বেগে। তাহলে আমার গড় বেগটা কত আসবে? এখন চলেন আমরা সলিউশনে যাই। একটা জিনিস মাথায় রাখবেন, আমাকে যা যা অ্যান্সার, আমাকে এই পুরো উদ্দীপকের মধ্যে কি কি ডাটা দেওয়া আছে, একটা ডাটা দেওয়া আছে v1, আরেকটা ডাটা দেওয়া আছে v2। তাহলে আমার অ্যান্সারটা v1 v2 আকারে আসতে হবে, অন্য কোনো কিছু আমি অ্যান্সারের মধ্যে রাখতে পারবো না। তাহলে চলেন এই জিনিসটা মাথায় নিয়ে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখেন যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা জানি গড় বেগ মানে কত? গড় বেগ মানে হচ্ছে টোটাল দূরত্ব। তাহলে এখানে দূরত্ব কত? প্রথমে ধরেন d1, পরে ধরেন d2। আমরা ধরলাম এইখানে হচ্ছে সে d1 দূরত্ব পাড়ি দিছে, ধরলাম এখানে d2 দূরত্ব পাড়ি দিছে। আর টাইম গুলো কত? প্রথমে গেছে আমি অর্ধেক সময় t/2, তারপর আরো অর্ধেক সময়, দ্যাট মিনস t/2। আচ্ছা, এখন নিচে তো ব্যাপারটা সিম্পল, দুইটা t/2 যুক্ত হয়ে কত হবে? t হবে। উপরে দেখেন আমরা কি এই কথাটা বলে ফেলতে পারি কিনা, যে ভাইয়া আমরা জানি s ইকুয়ালস টু vt। তাহলে দেখেন তো d1 এটা সমস্যা, আমরা কি বলতে পারি, এই জায়গাটা পাড়ি দেওয়ার সময় বেগটা ছিল কত? v1, টাইমটা ছিল কি? t/2। তাহলে সিমিলারলি d2 সমান সমান আমরা কি বলতে পারি, এই ডিস্টেন্সটা পাড়ি দেওয়ার সময় বেগটা ছিল কত? v2, টাইমটা ছিল t/2। সো এই দুইটা জিনিস আমরা যেটা বের করলাম সেটা এখানে বসায় দিতে হবে আমাদেরকে। এখানে আমরা বলবো v1 ইন্টু t/2, এখানে আমরা বলবো v2 ইন্টু t/2। তাহলে উপরে যদি আমি t কমন নিই, তাহলে আসে v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, আর নিচে একটা t পড়ে থাকে। তাহলে দেখেন এই টি কাটাকাটি চলে যায়, এই টি কাটাকাটি চলে যায়, আমার এই পাশে থাকে v বার। অতএব গড় বেগ ইকুয়ালস টু থাকবে হচ্ছে v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, v1 প্লাস v2 ডিভাইডেড বাই
টু। অর্থাৎ যদি যদি কখনো এমন ঘটে যে একটা বস্তু তার যাত্রাপথের অর্ধেক সময় 20 সেকেন্ড যাত্রা করলে প্রথম 10 সেকেন্ড v1 বেগে, পরের 10 সেকেন্ড v2 বেগে, তখন তার গড় বেগ হয় v1 প্লাস v2 বাই 2। তো এইটার একটা এক্সাম্পল আমরা দেখবো এখন। 43-এর পর 44-এ যাব। P44, একটি বস্তু মোট যাত্রা কালের অর্ধেক সময় 30 মিটার পার সেকেন্ড বেগে এবং বাকি সময় 20 মিটার পার সেকেন্ড বেগে চললে গড় বেগ কত? এই হচ্ছে আমাদের কোশ্চেন। খুবই সিম্পল কোশ্চেন, সো খুবই সিম্পল সলিউশন। আমরা জানি গড় বেগ সমান সমান কত? v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। কেন? যেহেতু সময়গুলো সমান, অর্ধেক সময় কথাটা বলছে, অর্ধেক সময়, বাকি সময় মানে বাকি অর্ধেক সময়। তাহলে আমরা এইখান থেকে যেটা বলতে পারি, 30 ছিল প্রথম অর্ধেকে, পরের অর্ধেকে হচ্ছে 20 ডিভাইডেড বাই 2, তাহলে আসবে 25 মিটার পার সেকেন্ড। অতএব v বার গড় বেগ ইজ ইকুয়ালস টু এত মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তাহলে আমরা এইটুকু করে ফেললাম। এবার আমাদের 45, P45, আমরা 45-এ চলে যাব। একটি বস্তু যাত্রা পথের প্রথম 1/n অংশ v1 বেগে, পরবর্তী 1/n অংশ সময় v2 বেগে শেষ 1/n অংশ সময় vn বেগে চললে তার গড় বেগ কত? সো এই কোশ্চেনটা হচ্ছে ভাইয়া এই রকম যে একটা বস্তু তার টোটাল যে যাত্রাকাল, আমরা তো একটু আগে অর্ধেক অর্ধেক সময় বলছি, এখন হইতে পারে না প্রথম 1/3 v1 বেগে, পরের 1/3 v2 বেগে, পরের 1/3 v3 বেগে। এটাও তো পসিবল হইতে পারে যে না, প্রথম 1/4 v1 বেগে, তারপরের টুকু v2, তারপরের টুকু v3, শেষ 1/4 অংশ v4 বেগে। তো এখানে অর্ধেক ভাগে যে ভাগ করব, 1/3 ভাগে যে ভাগ করব, 1/4, এমন কোন যে কোনো সংখ্যক ভাগে ভাগ করতে পারি, বা টাইম গুলো যদি সমান সমান করে হয়, মানে ব্যাপারটা বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এই রকম যে টোটাল টাইমের n ভাগ, টোটাল টাইমের n ভাগ, টোটাল টাইমের n ভাগ, প্রতিটা n ভাগ করে এখানে বেগ হচ্ছে v1, বেগ হচ্ছে v2, বেগ হচ্ছে v3, লাস্টের বেগটা হচ্ছে vn। তাহলে সবগুলো মিলে গড় বেগ কত, এইটা হচ্ছে আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করতেছে। সবগুলো মিলে গড় বেগ কত, এইটুকু হচ্ছে কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতেছে। আচ্ছা, তাহলে আমরা চলেন এটা সলিউশন দেখব। আমরা সলিউশন শুরু করি। আমরা প্রথমত যে জিনিসটা করতে পারি, গড় বেগ, এটা হচ্ছে ধরেন প্রথম অংশের যে ডিস্টেন্সটা পাড়ি দিছি, আমরা ধরেন বললাম এইটুকু d1, এইটুকু d2, এইটুকু d3, এখানে লাস্টে dn। সো আমরা কি আসবে যে d1
প্লাস D2 প্লাস D3 এরকম যতটুকু যাবে সবগুলো একদম dn পর্যন্ত সবগুলো। আর নিচের টাইম কি হবে? নিচের টাইম হবে T/n প্লাস T/n প্লাস এই কথাটা যুক্ত হতে T/n পর্যন্ত সময়, তাই না? এখন দেখেন নিচের অংশটা কিন্তু ইজি, নিচের অংশটা খুবই সিম্পল যে ভাই T/n এরকম যদি n সংখ্যক বার যুক্ত হয় তাহলে n ইন্টু T/n, n সংখ্যক বার এই জিনিসটা গুণ হয়েছে, তাহলে বুঝাই যাচ্ছে কাটাকাটি করে নিচে লাস্টে কি আসবে? শুধু টি পড়ে থাকবে। উপরে কতটুক হচ্ছে দেখেন, আমরা যদি সমবেগের সূত্র অ্যাপ্লাই করি, আমরা এই জিনিসটা জানি s ইকুয়ালস টু vt সমবেগের ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারবো যে ভাইয়া d1 ইজ ইকুয়ালস টু v1 ইন্টু T/n। সিমিলারলি আমরা বলতে পারবো d2 ইজ ইকুয়ালস টু v2 ইন্টু টাইমটা T/n। একই রকম ভাবে চলতে থাকলে dn এটাকে আমরা বলতে পারবো vn ইন্টু T/n। তাহলে আমরা এখানে পাচ্ছি v1 ইন্টু T/n প্লাস v2 ইন্টু T/n প্লাস এরকম চলতে চলতে vn ইন্টু T/n এরকম আমরা পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা v বার, তো আমি যদি এখানে উপরে টি কমন নিই তাহলে কি আসে? v1 প্লাস v2 প্লাস এরকম চলতে চলতে লাস্টে vn পর্যন্ত, নিচে হচ্ছে n দিয়ে ভাগ, আর লাস্টে নিচে পড়ে থাকে শুধু টি। তাহলে বুঝাই যাচ্ছে টি টি কাটাকাটি চলে যাবে, অতএব আমার গড় বেগ যেটা পড়ে থাকবে সেটা পড়ে থাকবে কত? v1 প্লাস v2 প্লাস vn পর্যন্ত ডিভাইডেড বাই n। এই হচ্ছে আমার গড় বেগ, এই হচ্ছে আমার গড় বেগের ফর্মুলা। তো এইটুকু আমি একটু দ্রুত আগাইছি, আমাকে একটু কমেন্ট করেন যে এইটুকু পর্যন্ত কি আমরা ধরতে পারছি কিনা। আমি পুরাটা আর একটু দ্রুত বলে ফেলি, পুরোটা একটু দ্রুত বলবো। সেটা হচ্ছে আমাদের যদি অর্ধেক পথ এই বেগে অর্ধেক পথ ওই বেগে এইরকম বলা না থেকে বরং এইভাবে বলে যে হ্যাঁ প্রথম 1/n অংশ এত বেগে, পরের 1/n এত বেগে, সময়টাকে সমান n ভাগে ভাগ করে। খেয়াল করেন সময়টা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, যে প্রথম এত অংশ সময় এত বেগে, পরবর্তী এত অংশ সময়, তারপর এত অংশ সময়, সময়গুলো সমান ভাগে ভাগ হচ্ছে, তখন আলটিমেটলি আমরা সবগুলা বেগের যোগফল ডিভাইডেড বাই কতটা এরকম ভাগ করছে সেটা করে দিলেই হয়ে গেল। সো এইটারই একটা সিম্পল এক্সাম্পল আমরা দেখি। ধরেন বললো আগেরটা কত নাম্বার ছিল? 45, তাহলে এবার আমরা 46 আসবো। P46 আমাদেরকে বলল যাত্রাপথের মোট সময় সমপরিমাণ সময় জুড়ে 10 মিটার পার সেকেন্ড, 13 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড ও 36 মিটার পার সেকেন্ড বেগে চলমান বস্তুর গড় বেগ কত? তো এই হচ্ছে আমার আরেকটা প্রশ্ন। তাহলে এখানে কোশ্চেনটা একটু ল্যাঙ্গুয়েজটা টাফ, বলছে যাত্রাপথে মোট সময়ের মধ্যে সমপরিমাণ সময় জুড়ে 10, 13, এত 2, 5, 36 মিটার পার সেকেন্ড বেগে চলমান বস্তুর গড় বেগ কত? অর্থাৎ একটা বস্তু তার যাত্রাপথের টোটাল সময়ের সমান সমান সময় জুড়ে 10, 13, 2, 5, 36 এই পাঁচটা বেগ সে পাইছে। সো এখন তাহলে সলিউশন যদি আমরা বের করি তাহলে টোটাল কয়টা বেগ আছে? 5টা বেগ আছে। তাহলে গড় বেগ আসলে কি হবে? যেহেতু সময় এগুলো সমান, তাহলে দেখেন বলছে কি সমপরিমাণ সময় জুড়ে, তার মানে কি প্রত্যেকটা বেগ সমপরিমাণ সময় জুড়ে ছিল, ধর প্রত্যেকটা 10 সেকেন্ড করে ছিল এরকম। তো তাহলে আমার কি হবে? বেগগুলো সবগুলা যোগ হবে 10 প্লাস 13 প্লাস 2 প্লাস 5 প্লাস 36, এরকম কয়টা বেগ হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো 5 দ্বারা ভাগ হবে, তাহলে কত হয়? 23, 25, 30 আর 36, তার মানে 66 ডিভাইডেড বাই 5, 5, 12, 60, তাহলে হচ্ছে 13.2
টু মিটার পার সেকেন্ড। দেখেন কত আসে আপনাদের, 13.2। আপনাদের কি আসছে? তাহলে আমরা যদি পুরো প্রবলেমটা আরেকবার বলি, একটা বস্তুর টোটাল যাত্রাপথে যেই সময়, তার মধ্যে সমান পরিমাণ সময় জুড়ে 10 মিটার পার সেকেন্ড, 13, 2, 5, 36 এরকম বেগগুলাতে চলে। অর্থাৎ ধরেন যদি 50 সেকেন্ড যদি চলে, তাহলে প্রথম 10 সেকেন্ড 10 মিটার পার সেকেন্ডে, তারপরে 10 সেকেন্ড 13 মিটার পার সেকেন্ড হয়ে যেতে যেতে একদম শেষ 10 সেকেন্ড 36 মিটার পার সেকেন্ড বেগে যায়। তাহলে আলটিমেটলি আমার গড় বেগ কত? তো আমরা তো একটু আগে দেখছিলাম ওই যে V1 থেকে শুরু করে Vn পর্যন্ত সবগুলা যোগ হয়, এরকম কয়টা বেগ সেই সংখ্যা দ্বারা ভাগ হয়। তো আমার এখানে 5টা বেগ, 10, 13, 2, 5, মানে V1, V2, V3, V4, V5, আর সবগুলো সংখ্যা, টোটাল সংখ্যা 5টা বেগ 5 দ্বারা ভাগ, ভাগ করে এরকম আসে। তো আমি মুখে মুখে করছি, এবার আমি একটু দেখি যে আসলেই ক্যালকুলেটারে ঠিক আছে কিনা। 13 প্লাস 2 প্লাস 5 প্লাস 36 ডিভাইডেড বাই 5, ওকে 13.2 এক্স্যাক্টলি ডান। ওকে, সো আমাদের এইখানে একজন কমেন্ট করেই যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো আমরা আবার একটু আপনাদের জাতির কল্যাণে একটু টেক্সট গুলাকে অফ রাখলাম। এইবার আমাদের যেটা করব 47, আমরা 47-এ আসবো। P47, একটি বস্তু যাত্রা পথের অর্ধেক দূরত্ব, যাত্রাপথের অর্ধেক দূরত্ব v1 বেগে এবং বাকি অর্ধেক দূরত্ব, v2 বেগে চললে বস্তুটির গড় বেগ কত? একটি বস্তু যাত্রাপথের অর্ধেক দূরত্ব v1 বেগে, বাকি অর্ধেক দূরত্ব v2 বেগে চললে বস্তুটির গড় বেগ কত? মনে হচ্ছে না ভাইয়া এই অঙ্ক আমরা না আগেই করলাম, একটু আগেই না করে আসলাম? এই যে দেখেন এই তো, এই যে আমরা 43 নাম্বার যে ম্যাথটা করছি, এটা সেম না? 43 কি করছি, একটি বস্তু যাত্রাপথের অর্ধেক সময় v1 বেগে, বাকি অর্ধেক সময় v2 বেগে চললে বস্তুটির গড় বেগ কত? আর এখন কি বলতেছি, এখন বলতেছি এরকম, একটি বস্তু যাত্রাপথের অর্ধেক দূরত্ব v1 বেগে, বাকি অর্ধেক দূরত্ব v2 বেগে, তাহলে বস্তুটির গড় বেগ কত? একই কোশ্চেন না? দুইবার কেন করলাম ভাইয়া? দেখি আমি কমেন্ট অন করতেছি, কে বলতে পারবে দুইবার কেন সেম অঙ্ক করাচ্ছি? দুইটা কি সেম অঙ্ক? দুইটা সেম অঙ্ক? এখানে দূরত্ব অর্ধেক, এই যে রেটিনা সরকার, টি ডিফারেন্ট, সময় ওইখানে সময় ছিল, এখানে দূরত্ব। এক্স্যাক্টলি দেখেন, ওইখানে বলছিল যাত্রাপথের অর্ধেক সময় একটা বেগে, বাকি অর্ধেক সময় আরেকটা বেগে। এখানে কিন্তু সময় না, এখানে কি বলছে, এখানে কিন্তু অর্ধেক দূরত্ব, এখানে কিন্তু সময়গুলো সেম বলে নাই, বাকি অর্ধেক দূরত্বগুলো হচ্ছে সেম। তার মানে একটু আগে যেটা ছিল ওই যে 43 নাম্বার, ওইখানে হচ্ছে বলছিল সময়গুলো সেম, এই যে সময়গুলো সেম, ওইখানে বলা ছিল সময়গুলো সেম। তারপর এই যে বাকি অর্ধেক সময় v2 বেগে, মানে টোটাল যদি 20 সেকেন্ড সে চলে, তাহলে 10 সেকেন্ড গেছে একটা বেগে, পরের 10 সেকেন্ড সময়গুলো সেম সেম ছিল। আর এবার আমরা কি বলতেছি, এবার কিন্তু সময় না, এবার বলতেছি আমরা দূরত্বগুলো সমান। অর্থাৎ 200 মিটার যদি যায়, প্রথম 100 মিটার গেছে একটা বেগে, পরবর্তী আরেকশো মিটার গেছে আরেকটা বেগে, এবার কিন্তু সূত্র সেম আসবে না। সো আমাদের তাহলে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এই রকম, ধরেন এই গেল, এই গেল, তো টোটাল যাত্রাপথের অর্ধেক দূরত্ব d/2 একটা বেগে, পরবর্তী d/2 আরেকটা বেগে। তো প্রথম অংশে বেগটা ছিল ধরলাম v1, পরের অংশে বেগটা ধরলাম v2। এই হচ্ছে সিনারিও, ঠিক আছে? এখন তাহলে আপনি খেয়াল করেন, আমরা তো জানি যে ভাইয়া গড় বেগ মানে কত? গড় বেগ মানে হচ্ছে d1 প্লাস d2 ডিভাইডেড বাই t1 প্লাস t2। আমরা সলিউশন শুরু করতেছি। ওকে, এইটা আমরা জানি।
সো এখন আমাদেরকে ভাইয়া কি দেওয়া আছে, আমাদেরকে দেখেন দেওয়া আছে যে এই যে d1 সেটা হচ্ছে d/2, পরের d1 পরের d2 কি d/2, t1 t2 এগুলো আমরা কিভাবে বের করব? দেখেন তো ভাইয়া এইটা বোঝা যায় কিনা। আমরা কি এই কথাটা বলতে পারি যে সমবেগ, সমবেগের ক্ষেত্রে আমরা ভাইয়া জানি সেটা হচ্ছে s ইকুয়ালস টু vt। তাহলে এই ক্ষেত্রে t ইকুয়ালস টু কি আসবে, s/v। তাহলে আমরা বলতে পারবো t1 ইজ ইকুয়ালস টু, স্মরণটা কি, এইখানে যে সময়টা t1 ধরলাম, এখানে সময়টা t2 ধরলাম, ঠিক আছে। তাহলে এই t1 সময় সে কতটুকু দূরত্ব গেছে, d/2, বেগ কত ছিল, v1। তাহলে আমি t1 সমান সমান কত পাচ্ছি, d/2v1, এইটা আমরা পাচ্ছি, তাই না, এইটা আমরা পাচ্ছি। তাহলে সিমিলারলি আমি যখন t2 বের করব তখন আমার কি আসবে, d/2v2, এই জিনিসটা আমার চলে আসবে। এখন এই মানগুলাই যদি আমি এখানে বসাই দিই যে d/2v1 প্লাস d/2v2, এই t1 t2 এর মানগুলা এখানে বসাই দিলাম, ওকে। তাহলে দেখেন আমি v প্রাইম ইকুয়ালস টু, উপরে আমি কি পাচ্ছি, দুইটা d/2 যুক্ত হয়ে d পাচ্ছি, নিচে d/2 যদি কমন নিই 1/v1 প্লাস 1/v2 এটা পাচ্ছি। মজার বিষয় হচ্ছে এই দুইটা d কাটাকাটি চলে যায়, এই দুইটা d কাটাকাটি চলে যাচ্ছে, আর আমার এই নিচের 2টা উপরে উঠে যাবে, v1 v2 লসাগু করলে v1 v2, এখানে v2 প্লাস v1। তাহলে v1 v2 যদি উপরে উঠায় ফেলি তাহলে আমরা এইভাবে লিখতে পারি v বার ইজ ইকুয়ালস টু 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই হচ্ছে আমাদের আলটিমেটলি ফর্মুলা, ঠিক আছে। তাহলে দেখেন একটু আগে যেরকম আসছিল v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, এখন কিন্তু আর এরকম না, এখন কি হইলো 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে দূরত্বগুলো যদি সমান বলা থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করব, আর সময়গুলো যদি সমান বলা থাকে তাহলে হচ্ছে আমরা v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2 এই সূত্রটা ইউজ করব। তাহলে আমরা এখান থেকে একটু মাথায় রাখবো যে সময় সমান, সময় সমান হলে তখন আমার গড় বেগ কত আসতেছে, v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, আর দূরত্ব সমান হলে তখন আমার গড় বেগ কত আসতেছে, 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, ঠিক আছে, 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এই হচ্ছে আমাদের দুইটার মধ্যে পার্থক্য, এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তো আমি এইটা থেকে এবার আমরা কি করব, দেখেন একটা ছোট্ট ম্যাথ করব। আবারও আপনাদের কমেন্ট খোলা, আমি কমেন্ট অফ করলাম হয়তো। তো এইবার আমি একটা ছোট্ট প্রবলেম করব। আমরা কত নাম্বার পর্যন্ত প্রবলেম দেখছি, 47, নাও উই আর এট 48। সো P48, একটি বস্তু প্রথম 300 মিটার 5 মিটার পার সেকেন্ড বেগে এবং পরবর্তী 300 মিটার 10 মিটার পার সেকেন্ড বেগে চললে গড় বেগ কত, এই হচ্ছে আমাদের প্রশ্ন। সো আমরা যেটা করব, দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে এইরকম, গড় বেগ, গড় বেগ আমরা দেখেন বলছে আমাদের কি, প্রথম 300 মিটার পরবর্তী 300 মিটার, তাহলে দূরত্বগুলো কি সমান সমান করে আসলো। দূরত্বগুলো সমান সমান যখন থাকে তখন সূত্র কি থাকে, 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এই ফর্মুলাটা তখন অ্যাপ্লাই হয়।
তাহলে আমরা ইউজ করব ভি প্রাইম হচ্ছে 2 ইন্টু v1 ছিল 5, v2 ছিল 10 ডিভাইডেড বাই 5 প্লাস 10। তাহলে আমাদের কত আসলো দেখি আমরা। আমাদের অ্যান্সার চলে আসে 6.67 মিটার পার সেকেন্ড। অতএব ভি বার ইজ ইকুয়ালস টু এত। ঠিক আছে, দূরত্বগুলো সমান থাকলে এইভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়। ওকে, সো আমাদের দূরত্বগুলো সমান ছিল 300 300 করে। সো সমান দূরত্বের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি 2v1 v2 বাই v1 প্লাস v2, সেই দূরত্বটা এখানে, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে। v1 ছিল 5, v2 ছিল 10, মানগুলো বসাইছি, অ্যান্সার চলে আসছে। এইবার আমরা P49 49-এ চলে গেলাম। 49 নাম্বার ম্যাথ। এইবার আমাকে বলতেছে, এইটা বুয়েটে আসা ম্যাথ, বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল। এইখানে ধরেন এ একটা পজিশন, এইখানে ধরেন বি আরেকটা পজিশন। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে একটি বস্তু এ থেকে বি তে 6 মিটার পার সেকেন্ড বেগে যে 8 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসলে বস্তুটির গড় দ্রুতি নির্ণয় করো। সো দ্যাট ইজ দি কোশ্চেন। এটা বুয়েটে আসা একটা ম্যাথ। সো ম্যাথটা বুয়েটে আসা একটা অঙ্ক। সো আমরা এখন বুয়েটে আসা অঙ্কটা, এই জিনিসটা একটু দেখবো। তার মানে ঘটনাটা কি বলতেছে একটু খেয়াল করেন। একটা বস্তু এ থেকে বিতে গেল, এ থেকে বিতে গেছে, যাওয়ার সময় তার বেগটা ছিল 6 মিটার পার সেকেন্ড। আবার বি থেকে এ তে ফেরত আসলো 8 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বস্তুটার গড় বেগ কত নির্ণয় করতে বলছে। এখন বলেন তো ভাইয়া, আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমরা এখানে দুইটা সূত্র আছে, ধরেন এটাকে আমি বললাম 1 নাম্বার, এইটাকে 2 নাম্বার। সো দেখি আমাকে কে কমেন্ট করে। তো আমার আসলে কোন সূত্রটা ইউজ করা উচিত, 1 নাম্বার সূত্র নাকি 2 নাম্বার সূত্র? কোন সূত্রটা আমাকে ইউজ করা উচিত? ডিস্টেন্স সেম, অর্থাৎ 2 নাম্বারটা এক্স্যাক্টলি। তাহলে আমরা এই বুয়েটে আসা অঙ্কটা আমরা বুঝতেই পারতেছি, গড় দ্রুতি যদি আমরা বের করতে চাই সলিউশন, তাহলে আমাকে যেটা করা উচিত সেটা হচ্ছে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এই ফর্মুলাটা ইউজ করা লাগবে। তাহলে আমি এখান থেকে দেখেন কি পাচ্ছি, 2 ইন্টু v1 কত ছিল 6, v2 কত ছিল 8, 6 প্লাস 8 সম্ভবত 6 পয়েন্ট সামথিং চলে আসে। 2 ইন্টু 6 ইন্টু 8, 6.857, 6.857 এত মিটার পার সেকেন্ড। ওকে, সো দেখছেন বুয়েটে আসা অঙ্ক আমরা কিন্তু করে ফেললাম। এটা বুয়েটে 10 মার্কসের জন্য কোনো একটা বছরে আসছিল। তাহলে আমরা বুয়েটে আসা অঙ্ক কি পারবো কি পারবো না, একটু ভাইয়াকে কোশ্চেন করে জানাইতে হবে, সরি কমেন্ট করে জানাইতে হবে। সো এই তো, তাহলে বুয়েটে আসা অঙ্ক পারবো পারবো আচ্ছা, এলে কি বোর্ডে আসে? অবশ্যই আসে, অবশ্যই আসে। তো আমরা এখন একটা এক্সট্রা অংশ করে ফেলবো, এক্সট্রা পার্ট, এটা আছে নাই পরীক্ষায়, তো আমরা করে ফেলবো। যদি আমাকে গড় বেগ বের করতে বলতো আমি তখন কি করতাম,
গড়বেগ মানে কি? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। এখানে যেই জায়গা থেকে স্টার্ট করছে ওই জায়গায় ফেরত আসছে। সো নিচে যাই থাকুক না কেন, T1 T2 যাই থাকুক না কেন, আলটিমেটলি অ্যান্সার হইতো আসলে 0। আলটিমেটলি অ্যান্সার আসতো 0। কারণ গড় বেগ যখন বলে মোট সরণ বাই মোট সময়, সরণ কিন্তু আমাদের শুধুমাত্র দূরত্ব পাড়ি দিলেই হয় না, ফাইনাল অবস্থানটা ইনিশিয়াল থেকে কতটুকু দূরে সেটা কাউন্ট করতে হয়। তাহলে বলুন ভাই, একটু আগ পর্যন্ত যেগুলো অঙ্ক করছি সবগুলোর ক্ষেত্রে গড় বেগ গড় দ্রুতি সেম অ্যান্সার, কারণ সবগুলা একই দিকে যাচ্ছিল, আমরা ধরে নিছি একই দিকে একই সাথে চলতেছে এরকম ধরছি। কিন্তু এখন তো আমরা ধরছি যে না, যাওয়ার সময় গেছি এক বেগে, আসার সময় আসছি আরেক বেগে। এইটাই হচ্ছে ব্যাপার। ওকে, সো আমরা 48 49 করে ফেললাম। এরপর আমরা হাফ সেঞ্চুরি করব। সবাই কি রেডি? আমরা হাফ সেঞ্চুরি করব। সো P50। একটি বস্তু যাত্রাপথের অর্ধেক দূরত্ব v1 বেগে এবং বাকি অর্ধেক দূরত্ব যেতে যে সময় লাগে তার অর্ধেক সময় v1 বেগে ও বাকি অর্ধেক সময় v3 বেগে চললে বস্তুটির গড় বেগ কত? বস্তুটির গড় বেগ কত? দিস ইজ আওয়ার কোশ্চেন। সো আমরা কিন্তু কোশ্চেন লিখে ফেললাম। খুবই সহজ একটা প্রশ্ন। ওকে, ওকে, সো আমাদের কোশ্চেনটা তাহলে বোঝা যাচ্ছে, একটা বস্তু এই যে ব্রেক দেয়, কে বললো? ব্রেক নাই, কোনো ব্রেক নাই জীবনে। ব্রেক আপনি বোর্ড পরীক্ষার সময় যদি বলেন ভাইয়া ব্রেক দেন, তাহলে কি আপনাকে দিবে? ওরে আল্লাহ, এই ডায়লগ আমাকে কে দিল? স্যার, ফোকাস অন ক্যারিয়ার, নট গার্লস, বিকজ গার্লস ইজ টেম্পোরারি। এই যে ইয়াতে ভুল, টেন্সে ভুল, সরি টেন্সে না, এই যে ভার্বে ভুল। গার্লস ইজ টেম্পোরারি, গার্লস আর টেম্পোরারি সাকসেস, গার্লস ইজ টেম্পোরারি সাকসেস পার্মানেন্ট। অস্থির, অস্থির। কত সুন্দর সুন্দর হচ্ছে যে কমেন্ট চলে আসে আমার ক্লাসে। এই যে আরেকজন বলছে ব্রেক, ব্রেক বললে ওকে, আমি কমেন্ট থেকে ব্রেক দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা তাহলে এই প্রবলেমটা করা শুরু করি। ওকে, চলেন আমরা একটু দেখি আমাদের এই প্রবলেমটা কি বলতেছে। আচ্ছা, ধরলাম এইটা হচ্ছে এইখানে যাত্রাপথের অর্ধেক দূরত্ব, এইখানে যাত্রাপথের বাকি অর্ধেক দূরত্ব। তো প্রথম অর্ধেক দূরত্ব গেছে সে v1 বেগে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। প্রথম অর্ধেক দূরত্ব v1 বেগে গেছে। এখন দেখেন, যদি বলতো বাকি অর্ধেক দূরত্ব v2 বেগে গেছে, গড় বেগ কত, তাহলে তো অঙ্কটা খুবই সিম্পল হয়ে যেত, 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, আমরা ডিরেক্টলি সূত্র দিয়ে করে ফেলতে পারতাম। কিন্তু ভাইয়া এখানে জটিলতা কি? জটিলতা হচ্ছে বাকি অর্ধেক দূরত্ব যেতে যে সময় লাগে
মানে ধরেন টোটাল 200 মিটার গেছে, 200 মিটারের মধ্যে প্রথম 100 মিটার গেছে ধরেন একটা নির্দিষ্ট বেগে, ধরেন v1 বেগে 10 মিটার/সেকেন্ড বেগে ধরলাম। পরের 100 মিটার দিতে যে টাইমটা লাগছে ওই টাইমে সে পুরোটা সেম বেগে চলে নাই। পরের 100 মিটার যাওয়ার সময় অর্ধেক সময় গেছে v2 বেগে, বাকি অর্ধেক সময় গেছে v3 বেগে। তো বেগ চলে আসছে 3টা। তার মানে যেটা ধরলাম এইখানে টাইমটা, সে ফর এক্সাম্পল আমরা জাস্ট ধরতেছি, ধরেন এখানে লাগছে টাইমটা t1, এখানে ধরেন টাইমটা লাগছে t2 ধরলাম। সো এই t2 টাইমের মধ্যে আবার দুইটা ভাগ হয়েছে, এই t2 টাইমের মধ্যে আবার দুইটা ভাগ চলে আসছে। এইখানে ধরলাম এই রকম t2 ডিভাইডেড বাই 2, t2 ডিভাইডেড বাই 2। সো এইটুকু সময় বেগটা ছিল v2, এইটুকু সময় বেগটা ছিল v3। এই হচ্ছে ওভারঅল সিনারিও। এই সব কিছু মিলে গড় বেগ কত এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? সো আমরা দেখেন এইটা বুঝতে পারি কিনা। যদি যদি আমাকে এখানে v1 তো এখানে v2 v3 এগুলার পরিবর্তে একটা বেগ দিত, এগুলার পরিবর্তে সবগুলার পরিবর্তে যদি আমাকে একটা মাত্র বেগ দিয়ে দিত, আপনাদের ফেভারিট কালারের বেগ দিয়ে ধরলাম, হ্যাঁ, ধরেন এই সবগুলার পরিবর্তে একটা মাত্র যদি আমাকে বেগ দিত, যে ভাই এই পুরো অংশে বেগটা হচ্ছে ধরলাম v2 প্রাইম, এই দুইটা মিলে কাজ করে, এই দুইটা মিলে কাজ করে যদি গড়ে আমি বলতাম বা এফেক্টিভ আমি বলতাম যে একটা বেগ v2 প্রাইম, তাহলে ব্যাপারটা সিম্পল হয়ে যেত না, যে প্রথম অর্ধেক দূরত্ব v1 বেগে, পরে অর্ধেক দূরত্ব v2 প্রাইম বেগে। তখন আমার গড় বেগটা কি আসতো? তখন আমার গড় বেগটা আসতো ভাইয়া, গড় বেগ তখন চলে আসতো 2v1, এখানে v2 v3 টা মিলাই আসে v2 প্রাইম ডিভাইডেড বাই v1 প্লাস v2 প্রাইম। তখন এইভাবে আসতো সলিউশনটা। এখন বলবেন ভাইয়া ঠিক আছে, আপনি তো 2v1 লেখছেন, এটা তো ঠিক আছে, v2 প্রাইম এটা আমরা কিভাবে বের করব? দেখেন v2 প্রাইম যখন বের করতেছেন তখন আগে কি ঘটছে না ঘটছে আপনার চিন্তা করার কোনো দরকার নাই, পুরো পথে কি ঘটতেছে কোনো দরকার নাই। এখন আপনাকে এই দুইটা বেগ v2 v3 কে একটা বেগ বানাইতে হবে। তাহলে একটা বেগ বানানোর সময় দেখেন, আপনি যদি শুধু এইটুকু জায়গা চিন্তা করেন, এখানে অর্ধেক সময় v2 বেগে, অর্ধেক সময় v3 বেগে, তার মানে কি এইটুকু জায়গায় সময়গুলো কি সমান ভাগে ভাগ হয়েছে? সময়গুলো যদি সমান ভাগে ভাগ হয় তখন গড় বেগ বা এফেক্টিভ বেগ সেটা কি হয়? ওই বেগগুলা সমষ্টি ডিভাইডেড বাই 2। এটা না আমরা আগে করে আসলাম, এটা আমরা একটু আগেই দেখে আসছি, এটা আমরা একটু আগেই দেখে আসছি। তাহলে আমরা এখানে v2 v3 দুইটা বেগকে একটা বেগে কনভার্ট করে ফেললাম, এবং সেই বেগটা আমরা এখানে বসাই দিব v2 প্লাস v3 ডিভাইডেড বাই 2, আর এখানে v2 প্লাস v3 ডিভাইডেড বাই 2, v1 প্লাস এইটা। সো v2 প্রাইম গুলোর মান আমি এখানে বসাই দিলাম। তাহলে বসাই দিলে আমার উপরে যেটা হচ্ছে 2 2 কাটাটি চলে যাচ্ছে, v1 ইন্টু v2 প্লাস v3, এখানে লসাগু হয়ে 2টা উপরে যাবে, 2v1 প্লাস v2 প্লাস v3। এই হচ্ছে আমার গড় বেগ, and this is my answer, this is my answer। ওকে, তো পুরা ম্যাথটা ভাইয়া আরো একবার বুঝাচ্ছি। এইটা হচ্ছে স্পেশাল, আমি পুরা ম্যাথটা আরো একবার বুঝাবো, দ্রুত একটু ফোকাস করি, আমরা যারা বুঝছি একটু ভালো করে বুঝে নিই। সো প্রথম অর্ধেক দূরত্ব v1 বেগে যায়, বাকি অর্ধেক দূরত্ব যেতে যে সময় লাগে তার অর্ধেক সময় v2, বাকি অর্ধেক সময় v3 বেগে যায়। সমগ্র পথে গড় বেগ কত বের করতে বলছে। সো আমরা জানি অর্ধেক পথ একটা বেগে, বাকি অর্ধেক পথ আরেকটা বেগে গেলে ওই 2v1 v2 বাই v1 প্লাস v2 এরকম হয়। সমস্যা হচ্ছে বাকি অর্ধেক পথে বেগ একটা না হয়ে দুইটা চলে আসছে, তাহলে আমি কিভাবে বের করব? তখন আমি মনে মনে চিন্তা করতে পারি, আচ্ছা যদি আমার দুইটা বেগ না দিয়ে ওইখানে একটা বেগ যদি বের করতে পারতাম, দুইটার পরিবর্তে একটা যদি বানাইতে পারতাম, বললাম এটা v2 প্রাইম, তাহলে তো কাহিনী সহজ হয়ে যেত, 2v1 v2 প্রাইম v1 প্লাস v2 প্রাইম এভাবে হয়েছে। এখন তাহলে আমার একটাই টার্গেট, জীবনের লক্ষ্যই একটা, আমাকে পৃথিবীতে পাঠাইতেই এই দুইটা বেগরে একটা বেগে কনভার্ট করার জন্য। তো আমাকে এটা করতে হবে। সো তখন আমি চিন্তা করলাম, আচ্ছা আমি অন্য সবকিছু বাদ দিই, এই জায়গায় তো আমার আছে দুইটা বেগ, এবং এই জায়গায় অন্য সবকিছু যদি বাদ দিই,
অর্ধেক সময় v2 অর্ধেক সময় v3, সময়গুলো যদি সমান সমান ভাগে ভাগ হয় তখন তো জাস্ট দুইটা বেগের যোগফল বাই 2 এভাবে চলে আসে। তাহলে এখানে কি হবে, দুইটা বেগকে একটা বেগ বানানোর ফর্মুলা হবে v2 প্লাস v3 ডিভাইডেড বাই 2। সো ওই অনুযায়ী আমি v2 প্রাইম দুইটার পরিবর্তে একটা বেগ বানায় ফেললাম। তাহলে আমার যেখানে ঝামেলা হয়ে গেছিল দুইটা বেগ, ওইটারে আমি একটাতে কনভার্ট করে ফেলছি। তাহলে তো আমার জন্য ব্যাপারটা ইজি হয়ে গেল। এবার কি করব, ওই যে একটা বেগ ধরে নিছিলাম ওই ধরে নেওয়ার জায়গায় এই মানটা বসাই দিব, তারপর জাস্ট একটু কাটাকাটি লসাগু করা, তারপর কাজ শেষ। এইভাবে আমরা আমাদের হাফ সেঞ্চুরির অঙ্কটা কমপ্লিট করলাম। সো এইটা কি আমরা বুঝতে পারছি? ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই যে আমরা কি এই প্রবলেমটা ধরতে পারছি কিনা। ডান। এই প্রবলেমটা যারা যারা বুঝতে পারছি একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্পেশাল প্রবলেম যারা যারা ধরতে পারছি সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিব, বিকজ এটাই হচ্ছে আমাদের গড় বেগের উপর শেষ প্রবলেম। এরপর আমরা নতুন টাইপের থিওরি, নতুন টাইপের প্রবলেমে ইনশাল্লাহ চলে যাব। ওকে ওকে ডান, স্ক্রিনশট ডান, এস এস ডান। ওকে গুড। সো আমরা চলেন তাহলে এবার হচ্ছে পরের অংশে চলে যাই। আমাদের পরের অংশ হচ্ছে অতিক্রম করা সংক্রান্ত। প্রথমে আমরা নর্মাল প্রবলেম দিয়ে শুরু করি। একটা চোর সে দৌড়াচ্ছে কত বেগে, 60 মিটার/সেকেন্ড বেগে। এটা কমন অঙ্ক, অনেক সময় 9-10-এও করানো হয়, বাট ইন্টারেও এটা লাগে। একটা চোর 60 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তো ওই চোরকে ধরার জন্য একটা পুলিশ সে দৌড়াচ্ছে। তো চোর যেহেতু 60 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, ওরে ধরার জন্য পুলিশ অনেক জোরে দৌড় দিছে। কত বেগে? 20 মিটার/সেকেন্ড বেগে। বুঝতেই পারতেছেন কেন 20। বাংলাদেশের বেশিরভাগ, সবার বলবো না, বেশিরভাগ পুলিশের স্বাস্থ্যের যে অবস্থা, 20 অনেক বেশি ওদের জন্য। আচ্ছা, আর চোরের যে স্বাস্থ্য 60 অনেক কম ওর চোর হিসেবে। তো এখন বুঝতেই পারতেছেন পুলিশ ওর এই দৌড় নিয়ে তো এই ইহকালের জীবনে চোরকে আর ধরতে পারবে না। এখন এই জন্য আল্লাহ পাক ওকে একটা পুরস্কার দিছে বা একটা এক্সট্রা সাপোর্ট দিছে। সেটা কি? সেটাকে আমরা বলি হচ্ছে বন্দুক। বন্দুক। তো সে করছে কি, বন্দুক থেকে বন্দুক থেকে একটা গুলি ছুটছে। বন্দুক থেকে একটা গুলি ছুটছে 300 মিটার/সেকেন্ড বেগে। এইবার আসেন কোশ্চেনে। চোরকে 60 মিটার/সেকেন্ড বেগে পালানো চোরকে ধরবার জন্য 20 মিটার/সেকেন্ড বেগে দৌড়ানো পুলিশ বন্দুক থেকে 300 মিটার/সেকেন্ড বেগে গুলি ছুড়লে তা চোরকে কত বেগে কত বেগে আঘাত করবে? সিম্পল, দিস ইজ আওয়ার কোশ্চেন। সো আমরা পুলিশকে দৌড়াইতে দেখছি 20 মিটার/সেকেন্ড বেগে। চোরকে সে আঘাত করবে, সে তো আঘাত করবে না, তার হাত থেকে ছোড়া গুলিটা যায় চোরকে আঘাত করবে। কোশ্চেন হচ্ছে যে কত বেগে আঘাত করবে। আচ্ছা, প্রথমত এটা দেখেন, এই যে বন্দুকের গুলিটা, সো আমরা ডিরেক্টলি অ্যান্সারে চলে যাব, সলিউশন চলে যাব। আঘাত করার বেগ
আঘাত করার বেগ সেটা যদি আমরা বলে থাকি ভি, দেখেন খেয়াল করে আমার বন্দুক থেকে গুলিটা বের হওয়ার আগে থেকেই গুলির মধ্যে অলরেডি 20 মিটার/সেকেন্ড বেগ আছে। কিভাবে? ভাইয়া আমি কি বললো, ওকে ওকে, সো আমি একটু একটু কিছুক্ষণের জন্য আপনাদের, আচ্ছা ঠিক আছে, এই তো ডান। সো প্রথমত আমাদেরকে যেটা বলতেছে খেয়াল করেন, বন্দুক থেকে গুলিটা বের হওয়ার আগে থেকেই ওর মধ্যে 20 বেগ আছে। পুলিশের বেগটা আগে থেকেই বন্দুকের গুলির মধ্যে আছে। যেমন আমরা যখন ট্রেনের ভিতরে থাকি, ট্রেনটা চলমান, ট্রেনের ভিতরে আমি বসে আছি, আমার কাছে হয়তো মনে হইতে পারে আমার বেগ নেই, বাট আসলে কিন্তু ট্রেনের বেগের সম পরিমাণ বেগে আমি আসলে ছুটে যাচ্ছি। সো ট্রেনের ভিতরে আসি মানে ট্রেনের বেগটা অলরেডি আমার মধ্যে আছে। বন্দুকের গুলির মধ্যে ওই বন্দুক থেকে বের হওয়ার আগেই তার মধ্যে 20 বেগ ছিল, এক্সট্রা করে আরো তাকে 300 বেগে ছোড়া হয়েছে। তার মানে এই বন্দুকের গুলির মধ্যে টোটাল আগে থেকেই তো 20 ছিল, আরো এক্সট্রা 300 যুক্ত হইলো, টোটাল 320 বেগে সে বের হয়েছে। তাহলে 320 বেগে বের হইলে 320 বেগেই তার কি কোন একটা বস্তুকে আঘাত করার কথা, তো অ্যান্সার হওয়ার কথা 320। কিন্তু ভাইয়া একটু তো টুইস্ট আছে। আপনি চিন্তা করেন এনাম ভাই আপনার সামনে দাঁড়ায় আছে, বিশাল শরীর, আপনি প্র্যাকটিস করতে পারেন, ওনার গায়ে গুলি করলেও আমার মনে হয় না ওনার খুব একটা ক্ষতি হবে না, যে শরীরের যে মানে স্ট্রেংথ, স্ট্রং, গুলি করলেও এটা মানে ড্রপ, কি বলবো, বাউন্স খেয়ে ফেরত চলে আসবে। তো এখন ধরেন এনাম ভাইকে আপনি গুলি করছেন, এখন ধরেন এনাম ভাই যে ম্যাথ ক্লাস নেয়, এত বড় ক্লাস নেওয়ার পর তো গুলি করার ইচ্ছা আসতেই পারে, এনিওয়েজ। তো আপনি গুলি করছেন, এনাম ভাই স্থির আছে, এনাম ভাইয়ের পিঠে যায় ঠাস করে গুলিটা লাগলো। তাহলে যেই বেগে লাগবে, যদি এমন হয় যে না, এনাম ভাই নিজেই হচ্ছে দৌড়াচ্ছিল, এনাম ভাই দৌড়াচ্ছে ধরেন হচ্ছে যে 60 মিটার/সেকেন্ড বেগে, তখন যে আপনি গুলিটাকে মারলেন, গুলিটা হচ্ছে ওনার গায়ে লাগলো, তাহলে দুইটা কেসের মধ্যে একটু চিন্তা করেন তো, স্থির এনাম ভাই দাঁড়ায় আছে, ওনার গায়ে আপনি গুলি মারলেন, আর গতিশীল এনাম ভাই দাঁড়ায় আছে, ওনার গায়ে আপনি গুলি মারলেন। দুই ক্ষেত্রে কি গুলিটা একই বেগে যে ওনাকে আঘাত করবে? ওনার পিঠে কি দুইবার একই ফিল হবে, একই বেগে আসছে বলে মনে হবে? অথবা আরো একটা সহজ এক্সাম্পল চিন্তা করেন, ধরেন আম, আপনার সামনে একটা বস্তু আছে, স্থির বস্তু, ওইটারে আপনি ধাক্কা মারলেন বা আপনি ওইটারে একটা ঘুষি মারলেন। সো ওইটারে আপনি যত জোরে মারতে পারবেন, যদি যাকে মারতেছেন, যে বস্তুটার উপর আঘাত করতেছেন, সেই বস্তুটা নিজেই গতিশীল, তখন যদি আপনি একই ফোর্স দিয়ে মারেন, তাহলে কি আগের মতো এত ভালোভাবে মারতে পারবেন? অত ভালোভাবে হিট করতে পারবেন না, কারণ ওই বস্তুটা যেই বেগে সরে যাবে, ওই পরিমাণ মানে ওই বস্তুটা যদি সরে যেতে থাকে, তাহলে আপনি আসলে আগের মতো হিটে মারতে পারবেন না, একটু কম বেগে যায় আপনি হিটটা করতে পারবেন। তার অর্থ কি, যেহেতু গুলিটা চোরকে যে আঘাত করবে, চোর আগে থেকে একটা বেগ আছে, তাহলে সে আর কাটায় কাটায় 320 বেগ নিয়ে আঘাত করতে পারবে না। তার বেগ থেকে যেই বস্তুটাকে আঘাত করতেছে, সেই বস্তুটা কত বেগে সরে যাচ্ছে সেটা বাদ দিতে হবে। বাদ দিলে 320 মাইনাস 60, অর্থাৎ 260 মিটার/সেকেন্ড, এই বেগে হচ্ছে গুলিটা চোরকে আঘাত করবে। তো আবারও বলতেছি, নর্মালি গুলিটা বের হওয়ার আগেই তার মধ্যে 20 বেগ ছিল, গুলিটা আরো 300 বেগ প্রাপ্ত হলো, টোটাল 320 বেগ নিয়ে সে আঘাত করতো যদি চোরটা স্থির দাঁড়ায় থাকতো। কিন্তু চোর যখন দাঁড়ায় আছে, মানে ব্যাপারটাকে এভাবে চিন্তা করেন, আপনি ধরেন 2 মিটার/সেকেন্ড বেগে একটা বস্তুকে যে আঘাত করতেছেন, স্থির বস্তু, আপনি যতটুকু সুন্দর করে আঘাত করতে পারবে, কিন্তু ওই বস্তুটা নিজেই যদি ধরেন 0.5 মিটার/সেকেন্ড বেগে সামনে আগায়, তাহলে ও ধরেন 1 সেকেন্ডে, ও 1 সেকেন্ডে 0.5 সামনে আগায় গেছে, আর আপনি 1 সেকেন্ডে কতটুকু, 2 পরিমাণ সামনে আগাচ্ছেন, তাহলে ওর সাপেক্ষে আপনি চিন্তা করেন কতটুকু আগাইছেন, ওর সাপেক্ষে আপনি আসলে 1.5 আগাইছেন। বুঝতে পারতেছেন কি কি বলতেছি? মানে ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারেন। ধরেন বললাম এই বস্তুটা যাচ্ছিল হচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে, আর ও যাচ্ছে হচ্ছে 0.5 মিটার/সেকেন্ড বেগে। একটু পর কি হইলো, একটু পর এই বস্তুটা ধরেন এইখানে চলে আসছে, আর এইটা যায় এখানে লাগছে।
ঠিক আছে, আঘাত করছে, কত বেগে আঘাত করবে। এখন ধরেন এই ডিস্টেন্সটা ছিল, এই ডিস্টেন্সটা শুরুতে ধরেন ছিল হচ্ছে কত, আর এখন কত। সো আমি বলে দিলাম এইটা হচ্ছে 0.5 মিটার, এইটা 0.5 মিটার, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ড পর ও এখানে যে পৌঁছাইছে, তাহলে বুঝতেই পারতেছেন এটা যদি 0.5 হয়, এটা ধরেন হচ্ছে 1.5 মিটার। তাহলে 1 সেকেন্ড পর এই টোটাল দূরত্ব 2 মিটার, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন কি ঘটতেছে। আপনার এই কণাটাকে চিন্তা করেন, এই কণাটা কি, এ কণা, এইটা হচ্ছে এ কণা আর এটা বি বস্তু। এখন এই কণাটা এখানে চলে আসছে, এই হচ্ছে বি বস্তু। এখন এই এ কণাটা দেখেন 1 সেকেন্ড পর, মানে এটা হচ্ছে t=0 সেকেন্ডের ঘটনা, t=1 সেকেন্ডের ঘটনা। 1 সেকেন্ড পরে আমি এই দৃশ্যটা আঁকলাম। তাহলে 1 সেকেন্ডে এই এ বস্তুটা তো 2 মিটার সামনে আগানোর কথা, 1.5 মিটার, 0.5 মিটার, টোটাল 2 মিটার সামনে আগাইছে। 1 সেকেন্ড পর এ কণাটা 2 মিটার সামনে চলে আসছে, আর বি কণাটা 0.5 বেগে যাচ্ছে, তাহলে সে 0.5 পরিমাণ সামনে আগাইছে। এখন বি কণাটার কাছে কি মনে হবে, বি কণাটার কাছে মনে হবে 1 সেকেন্ড আগে এ বস্তুটা আমার থেকে 1.5 মিটার দূরে ছিল, আর 1 সেকেন্ড পরে ও আমার কাছে চলে আসছে, আমাকে আঘাত করতেছে। তার মানে বি কণার কাছে কি মনে হবে, 1 সেকেন্ডে এ আমার কাছে 1.5 মিটার সামনে আগে আসছে, এটা মনে হবে না? কারণ 1 সেকেন্ড আগে আমার আর ওর মাঝে ডিস্টেন্সটা 1.5 ছিল, বর্তমানে ডিস্টেন্সটা 0 হয়েছে। মানে তখন বি আসলে ফিল করবে কি, বি আসলে ফিল করবে যে এই 1 সেকেন্ডে এই বস্তুটা 1.5 মিটার পাড়ি দিছে। তাহলে বি এর কাছে মনে হবে যে এই বস্তুটা কত বেগে আঘাত করতেছে। এইটাই আসলে এর বেগ বি এর সাপেক্ষে। এটাই আমরা কি করি, এর বেগ থেকে বি এর বেগটাকে বাদ দিই। তখন আমরা কি করি, 2 - 0.5, দ্যাট মিনস 1.5 মিটার পার সেকেন্ড, এইভাবে আসবে। ঠিক আছে, একই ঘটনাটাই কিন্তু এইখানে হয়েছে। চোরের সাপেক্ষে ভি বুলেট উইথ রেসপেক্ট টু থিফ, বুলেটের বেগ মাইনাস চোরের বেগ। বুলেটের বেগটা ছিল 320, চোরের বেগটা 60, তখন আসছে 260 মিটার পার সেকেন্ড। এইটা আরেকটা ওয়ে এই জিনিসটাকে রিয়েলাইজ করার জন্য। ঠিক আছে, আমরা তাহলে দুইটা ওয়েতে এই অঙ্কটা দেখলাম। সো আমাকে বলেন আমরা বুঝতে পারছি কিনা, আমাকে বলেন আমরা সবাই বুঝতে পারছি কিনা প্রবলেমটা, একটু কমেন্ট করে জানাবো। ওকে, ডান। তাইলে আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। পরের প্রবলেমে আমাদের 52 নাম্বার, এই কোথায় চলে আসলাম, নাও P52, 52। আমাদের এইবারের প্রবলেমটা হচ্ছে এরকম, 200 মিটার, 200 মিটার কম হয়ে যায়, 1 কিলোমিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 150 মিটার দৈর্ঘ্যের ট্রেনের অতিক্রম করতে কত সময় লাগবে। ঠিক আছে, তো বললো 1 কিলোমিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান এত দৈর্ঘ্যের ট্রেনের অতিক্রম করতে কত সময় লাগবে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। এইবার তাহলে আমরা একটু চিন্তা করি যে ঘটনাটা কি রকম হচ্ছে। তো ধরেন এই হচ্ছে আপনার প্ল্যাটফর্ম, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম।
আচ্ছা, সো একটা ট্রেন আসতেছিল, এই হচ্ছে একটা ট্রেন। আচ্ছা, দেখেন এইটা সেই ট্রেনটা। ওকে, সো আমরা ধরেন ট্রেনের দুইটা পয়েন্টকে আইডেন্টিফাই করলাম, ধরলাম এইটা হচ্ছে ট্রেনের বি পয়েন্ট, এইটা ট্রেনের সামনের পয়েন্ট এ পয়েন্ট। সো এইটা এ বিন্দু, এটা বি বিন্দু। একটু পর এটা বি পয়েন্টে এখানে আসলো, এখানে আসলো। সো কখন আসলে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা শুরু করে? ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা শুরু করবে যখন যখন কিনা তাদের মানে ট্রেনের একদম সামনের মাথাটা যখন প্ল্যাটফর্মে যখন ঢুকতেছে তখন হচ্ছে অতিক্রম করা শুরু হয়েছে, তখন হচ্ছে অতিক্রম করা শুরু হয়েছে। ঠিক আছে, আর যখন যেই মুহূর্তে কিনা ট্রেনের একেবারে লেজটা মানে ট্রেনের একেবারে শেষ বিন্দুটা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছে তখন হচ্ছে অতিক্রম করা শেষ হয়েছে, তখন অতিক্রম করা শেষ হয়েছে। তাহলে কি বললাম, যখন ট্রেনটা প্ল্যাটফর্মে ঢোকা শুরু করছে তখন হচ্ছে অতিক্রম শুরু হয়েছে, আর যখন একদম ট্রেনের শেষ বিন্দুটা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছে তখন অতিক্রম করা শেষ হয়েছে। তাহলে আমার একটু যদি খেয়াল করি, সলিউশনে আমি আসি, আমার যে কোনো এখানে তো সবকিছু সমবেগ, সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি? সমবেগের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে s ইকুয়ালস টু ভিটি। তাহলে আমরা টি সমান বলতে পারি কি s ডিভাইডেড বাই ভি। এখন ট্রেনকে আসলে কতটুকু দূরত্ব পাড়ি দেওয়া লাগছে? ট্রেনের দেখেন যে কোনো একটা বিন্দু চিন্তা করেন, ধরেন আপনি এ এর কথাই চিন্তা করলেন, এই এ বিন্দুকে নিয়ে চিন্তা করলেন, তাহলে এই বিন্দু এই 200 মিটার, তো সরি এইটুকু কত ছিল 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার। এইটুকু তো একে যাওয়া লাগছেই, সাথে একে আরো কতটুকু যাওয়া লাগছে? ট্রেনের দৈর্ঘ্য কত ছিল? 150, 1 কিলোমিটার 150 মিটার, সো 150। তাহলে দেখেন যখন ওভারটেক করা শুরু করছে বা প্ল্যাটফর্ম অতিক্রম করা শুরু করছে তখন এই বিন্দুটা আছে এখানে, একদম লাস্টে এই বিন্দুটা গেছে কোথায়? এইখানে। তাহলে এই কে টোটাল কত? 1000 মিটার এবং 150 মিটার টোটাল, তাহলে দূরত্ব পাড়ি দেওয়া লাগছে 1000 প্লাস 150 মিটার। কত বেগে সে পাড়ি দিচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা হচ্ছে 20। সবকিছুই যেহেতু জানি, এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের সময়টা চলে আসবে 1150 ডিভাইডেড বাই 20, 0 0 কাটাকাটি চলে যাবে, 115, দ্যাট মিনস 57.5 সেকেন্ড। দিস শুড বি দ্য অ্যান্সার, দিস শুড বি দি অ্যান্সার। তো আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবো যে আমরা কি এইটুকু বুঝতে পারছি কিনা, আমি দেখি 1150 ডিভাইডেড বাই 20, 7.5। ওকে, ডান ডান ডান। ওকে, তো আমরা এবার আমাদের পরের প্রবলেমে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি P53। সো 53 নাম্বার প্রবলেমটা কিরকম? ধরেন দুইটা গাড়ি আসতেছে, এইটা এ গাড়ি, এইটা বি গাড়ি। সো এইটা দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, এইটা আসতেছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে। এইটা ধরেন হচ্ছে 300 মিটার, এইটা আসতেছে
12 মিটার/সেকেন্ড বেগে। কোশ্চেন, এ কে অতিক্রম করতে বি এর কত সময় লাগবে? আমি একটু এ আর বি চেঞ্জ করতেছি। এ কে অতিক্রম করতে বি এর কত সময় লাগবে, দিস ইজ আওয়ার কোশ্চেন। এন্ড এক্স্যাক্টলি এটাই আমরা একটু পর রিপিট করব 54 জন্য, একটু জাস্ট পার্থক্য চলে আসবে। আচ্ছা, তো আমরা সলিউশন স্টার্ট করতেছি। খেয়াল করেন, আমাদের প্রথমে যেই জিনিসটা হবে, ওকে, আমাদের প্রথমে জিনিসটা করতে হবে, দুইটা গাড়ি তো অপোজিট দিক থেকে আসতেছে। সো আমাদের কখন হচ্ছে অতিক্রম করা শুরু হবে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। ধরেন যেই মুহূর্তে ঘটনাটা এই রকম ঘটবে, ধরেন এই রকম কখন ঘটবে যে এ এখানে আসছে, বি এখানে আসছে, এই টোটাল ডিস্টেন্সটা কিন্তু কত, মানে ধরেন এটা যদি বলি এইটুকু হচ্ছে আমার 200, এইটুকু হচ্ছে আমার 300 মিটার। এই অবস্থায় হচ্ছে আমার ওভারটেকটা শুরু হয়েছে, এই অবস্থায় ওভারটেকটা শুরু হয়েছে। আর একটু পর যখন এই এটা এইখানে চলে আসবে, এটা যখন এইখানে চলে আসবে, তখন আমার ওভারটেকটা শেষ হবে, এরকম না ব্যাপারটা? তাহলে খেয়াল করেন এখানে ঘটনাটা কিভাবে ঘটবো। আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি। সো আমরা পুরা ঘটনাটাকে চিন্তা করব বি কে স্থির ধরে। ধরেন আপনি বি কে স্থির ধরে যদি চিন্তা করি, বি কে স্থির ধরে, বি কে স্থির ধরে যদি আপনি বি কে স্থির ধরে সলভ করতে যান, ধরেন বিটা বি এর মতোই বসে আছে, এটা হচ্ছে ওকে ওভারটেক করতেছে, তাহলে কতটুকু আসলে তাকে ডিস্টেন্স অতিক্রম করতে হয়? ধরেন আপনি বললেন যে ভাইয়া এই বিন্দুটাকে আপনি বললেন হচ্ছে এক্স, শুরুতে এক্স বিন্দুটা এখানে ছিল, ফাইনালি এক্স বিন্দুটা এখানে চলে আসছে। তাহলে এই এক্স বিন্দুটাকে আসলে কতটুকু ডিস্টেন্স পাড়ি দেওয়া লাগছে? এই টোটাল ডিস্টেন্সটা, এখানে 200, এইটুকু তো কত 300, তার টোটাল 500 মিটার ডিস্টেন্স এ কে পাড়ি দেওয়া লাগছে। সো এখানে 200 প্লাস 300 বা 500 যেটাই বলেন না কেন, কত বেগে পাড়ি দিছে? মনে হতে পারে ভাইয়া বেগ তো দেওয়াই আছে, এই বেগ, এটা কত বেগে পাড়ি দিচ্ছে? 12। না, এখানে বেগ 12 হবে না, এখানে বেগ হবে 12 প্লাস, এখানে বেগ হবে হচ্ছে 12 প্লাস 15। বলবেন ভাইয়া কেন? আপনি না টি কে, আপনি না বি কে স্থির ধরলেন, বি কে স্থির ধরলেই আপনার এই বেগটা 12 প্লাস 15 হবে। কারণ ধরেন বি তো ওর দিকে আগায় যাচ্ছিল, এ যদি স্থির থাকতো প্রতি সেকেন্ডে কি বি আর এর মাঝে ডিস্টেন্সটা 15 করে কমতো। বা আপনি এভাবে বলতে পারেন বি এর দিকে 15 পরিমাণ আগানো যে কথা, আপনি উল্টাভাবে বলতে পারেন বি স্থির আছে, এ বি এর দিকে 15 মিটার আগায় আসতেছে, একই কথা। তাহলে এ বি এর দিকে 15 মিটার আগায় আসতেছে বি এর বেগের কারণে, আর এ নিজে থেকে তো 12 বেগ আছেই, দুইটা মিলে তার বেগটা হয়ে গেল এত। তাহলে এইখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন টি হচ্ছে 500 ডিভাইডেড বাই 27 এত সেকেন্ড। এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এইটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, দশমিকে বের করা লাগবে না, মোটামুটি এইটুকু করলেই হয়ে যাবে। তো যখন আপনি বলতেছেন যে এর সাপেক্ষে বি বা বি এর সাপেক্ষে কতটুকু সময় লাগবে, একই অ্যান্সার, জাস্ট মাথায় রাখবেন দুইটার মধ্যে যে কোনো একটাকে স্থির ধরবেন, তাহলে আপনি টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা পেয়ে যাবেন। বেগ বের করার সময় খুবই কেয়ারফুল, বেগ বের করার সময় যদি দেখেন দুইটা কাছাকাছি আসতেছে, একই দিকে মানে মুখোমুখি আসতেছে, তখন বেগটা যোগ হয়ে যাবে। কারণ এ তো এমনি বি এর দিকে 12 বেগে আগাচ্ছে, বি কাছে চলে যাওয়ার কারণে বি আর এর মাঝে বেগটা, দূরত্বটা আরো দ্রুত কমতেছে, মানে এ আর বি দুইটা কাছাকাছি আসার জন্য যে বেগটা এটা আরো বেড়ে গেছে, এই কারণে হচ্ছে আমাদের বেগটা 12 আর 15 যোগ হয়েছে। এইখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। পরের অঙ্ক, এটা 53 হবে না, এটা হয়ে যাবে 54। এখানে যেটা করব সবকিছু সেম, জাস্ট আমি একটা ছোট্ট কাজ করব, তা হচ্ছে এই বস্তুটা এবার এই দিকে গতিশীল, এই বস্তুটা এবার এই দিকে গতিশীল, দুইটা একই দিকে গতিশীল,
তাহলে এ কে অতিক্রম করতে বি এর কত সময় লাগবে। সো এইবার তাহলে দেখেন ঘটনাটা কিভাবে শুরু হচ্ছে। এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে আমার বি, ঠিক আছে। তো এই ডিস্টেন্সটা আপনাকে দেওয়াই আছে 200, এই ডিস্টেন্স দেওয়াই আছে 200 মিটার, আর এই জায়গাটায় দেওয়া আছে হচ্ছে আপনার 300 মিটার। এইবার আমরা সলিউশনটাতে শুরুতে এ কে স্থির ধরবো, তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে। এ কে স্থির ধরলে, এ কে স্থির ধরলে যদি মনে মনে আপনি এ কে স্থির ধরে রাখেন, তাহলে এ ইজ ইকুয়ালস টু তো ভিটি ফর্মুলা, তাই না? তাহলে আপনাকে কতটুক ডিস্টেন্স যাওয়া লাগছে, ধরলেন আপনি যে কোনো একটা পয়েন্ট সামনের বিন্দুটাকে এক্স ধরলেন, অতিক্রম শেষে কি এক্স বিন্দুটা এখানে চলে আসছে, এখানে ওভারটেকিংটা শুরু হয়েছে, এইখানে ওভারটেকিংটা শেষ হয়েছে। মাথাটা যখন এ কে টাচ করে তখন হচ্ছে ওভারটেক শুরু হয়, লেজটা যখন এ কে ছেড়ে চলে যাচ্ছে তখন ওভারটেকটা শেষ হয়েছে। তাহলে এক্স বিন্দুটাকে দেখেন টোটাল 500 মিটার পথ পাড়ি দেওয়া লাগছে, দ্যাট মিনস এস ইজ ইকুয়ালস টু 500 মিটার। এখন প্রতিটা মুহূর্তে এ 12 বেগে দূরে সরে যাচ্ছে, ওকে ধরার জন্য বি 15 বেগে কাছে আসতেছে। তার মানে 1 সেকেন্ড পর কি হবে, এ 12 মিটার সামনে আগাবে, বি 15 মিটার সামনে আগাবে, অর্থাৎ বি বস্তুটা এর কাছাকাছি আরো 3 মিটার চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে যদি আপনি এ কে স্থির ধরতে চান, তাহলে বি এর বেগটা -12 হবে, অর্থাৎ আপনি লিখতে হবে 15 -12 ইন্টু টি। আগের বার মুখোমুখি আসতেছিল তাই যোগ হয়েছে, এবার একই দিকে যাচ্ছে তাহলে বিয়োগ হবে। আর এমনিও বুঝতে পারেন এবার তো এটা বি এর কাছে আসছে না, বরং দূরে সরে যাচ্ছে, দূরে সরে গেলে বেগটা কমে যায়, কারণ তাদের মধ্যে দূরত্বটা এখন সময়ের সাথে সাথে কমতেছে না, বরং মানে দুইটা যদি মুখোমুখি আসতো তাহলে যেই স্পিডে তাদের মাঝখানে ডিস্টেন্সটা কমতো, যদি দুইটা একই দিকে চলে তাহলে তাদের মাঝখানে ডিস্টেন্সটা ওইভাবে কমে না, বরং কমতে অনেক সময় লাগে। দ্যাট মিনস তাদের মধ্যবর্তী যে আপেক্ষিক বেগ এটা অনেকটুকু কমে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 500 ইজ ইকুয়ালস টু 3t, বা আমার অ্যান্সার টি অতিক্রম করতে কতটুকু সময় লাগবে সেটা হচ্ছে 500/3 এত সেকেন্ড। এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তো আমরা 54 পর্যন্ত করে ফেললাম। এই প্রবলেমটুকু কারা কারা ধরতে পারছি ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবো, কারা কারা এই প্রবলেমটা পর্যন্ত বুঝে ফেলছি। ডান, ডান। আবু বকর, নুরুজ্জামান, দিন ইসলাম, মেঘা, রাবিনা, নূর, রেটিনা, মরিয়ম, নুরা, শেখ, তারপর আরো অনেকে আছে, শিমুল ইসলাম, মোহাম্মদ ইয়ামিন, মোহাম্মদ হোসেন, সৌমিত্র, মারুফা, মনি, আফরুজা রহমান, রাবিনা, তারপর হচ্ছে তারপর এমি, তারপর হচ্ছে ক্লিয়ার। ওকে, অনেকে কমেন্ট করছেন, খুবই ধন্যবাদ, আমি সবার নাম পড়তে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। এবার আমরা তারপরের অংশে চলে যাচ্ছি। আমরা লাস্টের একটা প্রবলেম, লাস্টে দুইটা প্রবলেম করে ছুটি দিয়ে দিব। আমাদের পরের প্রবলেমটা P55, 55তে চলে গেলাম। আপনারা কি এই চ্যাপ্টারে সেঞ্চুরি করতে চান? আমি কিন্তু আজকে হাফ সেঞ্চুরি করে দিয়ে গেলাম, আপনারা সেঞ্চুরি করতে চান কিনা জানাবেন। শিখবো জিতবোতে আমরা দেখতে চাই যদি সেঞ্চুরি আপনারা করতে চান। ওকে, মানে ভাইয়াকে দিয়ে যদি আপনারা সেঞ্চুরি করাইতে চান। এর পরের প্রবলেমটা হচ্ছে একটা লিফটের অঙ্ক। লিফট, একটা লিফট উপরের দিকে উঠতেছে 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে দিকে চলমান লিফটের মেঝে থেকে লিফটের মেঝে হতে 1.5 মিটার উচ্চতা থেকে
একটি পেরেক খুলে পড়লে তা লিফটের মেঝেতে পড়তে। সো দিস ইজ আওয়ার কোশ্চেন। আমরা এই কোশ্চেনটা এখন সলভ করব। এই হচ্ছে আমার সিনারিও। ওকে, তো আমাদেরকে বলতেছে লিফটের এত ত্বরণে উপরের দিকে চলমান একটা লিফটের মেঝে থেকে 1.5 মিটার উচ্চতায় একটা পেরেক খুলে পড়ছে। তাহলে ওই পেরেকটা লিফটের মেঝেতে পড়তে কত সময় লাগবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো ধরেন এইখানে এইটা হচ্ছে সেই হাইটটা ধরলাম, এই সেই হাইট, এই হাইটটুকু হচ্ছে ধরলাম 1.5 মিটার। এখান থেকে একটা পেরেক খুলে পড়ছে, ঠিক আছে? তাহলে এই পেরেকটার এই মেঝেতে পড়তে কতটুকু সময় লাগবে? এখন যেহেতু পেরেকটা স্থির অবস্থা থেকে, আমরা সবকিছু লিফটের সাপেক্ষে চিন্তা করব। সলিউশনটা আমরা সবকিছু চিন্তা করব লিফটের সাপেক্ষে। ধরেন আমার এই পেরেকটার মধ্যে থেকে কোনো আদিবেগ ছিল কি ছিল না? অ্যান্সার হচ্ছে অবশ্যই, অবশ্যই এই লিফটের মধ্যে অবস্থানরত পেরেকের একটা আদিবেগ ছিল। কারণ লিফট যেহেতু ত্বরণে উপরের দিকে উঠতেছে, লিফটের একটা বেগ আছে। লিফটের যে বেগ, লিফটের ভিতরে প্রত্যেকটা বস্তু একই বেগ। বা আমি যদি ট্রেনের ভিতরে থেকে থাকি, ট্রেন যেই বেগে যাচ্ছে আমার কি অবশ্যই সেই একই বেগ আছে। তাহলে আমরা বলতে পারি অবশ্যই তো একটা বেগ আছে পেরেকে, সেটা কোন দিকে? উপরের দিকে। কিন্তু আমি যদি লিফটের সাপেক্ষে বিবেচনা করি, লিফটের সাপেক্ষে, লিফটের সাপেক্ষে পেরেকের আদিবেগ, আদিবেগ ইউ কত? 0। কেন? আমি যদি ট্রেনের ভেতরে বসে থাকি তাহলে আমি কি নিজের কোনো বেগ অনুভব করব? করব না, কারণ ট্রেনের ভিতরে আমি আছি, ট্রেন যে বেগে যাচ্ছে আমিও একই বেগে যাচ্ছি। ট্রেনের সাপেক্ষে আমার বেগ কত? 0। ট্রেনের সাপেক্ষে যদি আমার একটা পজিটিভ বেগ থাকতো তাহলে তো আমি ট্রেনকে ভেদ করে ট্রেন থেকে বাইর হয়ে যেতাম। ট্রেনের সাপেক্ষে যদি আমার নেগেটিভ বেগ থাকতো তাহলে তো আমি আস্তে আস্তে ট্রেনের ভিতর দিয়ে পিছাইতে পিছাইতে ট্রেনের পিছনের যে লেজ, ট্রেনের লেজ ভেঙে বা ট্রেনের লাস্ট বগিকে ভেদ করে পিছে চলে যেতাম। কোনোটাই হয় না। তার মানে কি ট্রেন আর আমি একই সাথে চলতেছি, ট্রেনের সাপেক্ষে আমার বেগটা 0। তো এই যে এইটা 0 হইলো, এটা কিভাবে হয়েছে? ট্রেনের বেগ থেকে, মানে যার সাপেক্ষে বেগ বের করি তার তার বেগটা কি বিয়োগ দিতে হয়। আমার বেগ যদি 10 হয়, ট্রেনটা তো 10 বেগে চলতেছে, তো 10 থেকে 10 বিয়োগ করার ফলে 0 হয়ে গেছে। এই জন্যই তো আমার আদিবেগটা 0 হয়। একই রকম ভাবে এটা যদি ইউ বেগে উঠতে থাকে, পেরেকটাও ইউ বেগে উঠতেছে, সো ইউ থেকে ইউ বাদ দিলে 0 অবশিষ্ট থাকে। দ্যাটস ওয়াই আমার লিফটের সাপেক্ষে পেরেকের আদিবেগটা 0। একই রকম ভাবে লিফটের সাপেক্ষে পেরেকের ত্বরণ, ত্বরণ, এই ত্বরণটা কিন্তু ইম্পর্টেন্ট। পেরেকের ত্বরণ প্রত্যেকটা বস্তুকে কি অভিকর্ষ কি নিচের দিকে টানতেছে। তাহলে এই ত্বরণটা যখন আপনি বের করবেন, এ এ অফ পেরেক, এ পেরেক থেকে এ অফ লিফট, এটা বাদ দিতে হবে। এখন দেখেন এই যে পেরেকের ত্বরণ, এটা কি 9.8 পেরেকের ত্বরণ, এ পেরেক এটা কত? 9.8। এটা কোন দিকে? নিচের দিকে। আর এ লিফট এটা কত? 2.2। এটা কোন দিকে? এই 2.2টা কিন্তু উপরের দিকে, দুইটা কিন্তু দুই দিকে। খেয়াল করছেন ব্যাপারটা? এই দুইটা কিন্তু দুই দিকে। তাহলে আমরা যে কোনো একটা দিককে পজিটিভ ধরে নিই। আমরা ধরলাম যে এই দিকটা হচ্ছে পজিটিভ, তাহলে উল্টো দিকটা কি হবে? নেগেটিভ। তাহলে দেখেন আমরা বলতে পারি কি 9.8 মাইনাস, এটা তো প্লাস লিখছি কারণ নিচের দিকে পজিটিভ ধরছি, কিন্তু লিফটের ত্বরণ তো ছিল উপরের দিকে, উপরের দিকে আমরা কি ধরছি? মাইনাস ধরছি। সো মাইনাস 2.2। এই মাইনাস হচ্ছে আপেক্ষিক বেগের বা আপেক্ষিক ত্বরণের সূত্রের মাইনাস।
তাহলে 9.8 প্লাস 2.2 হয়ে গেল কত? 12। 9.8 প্লাস 2.2 তার মানে হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এই জিনিসটা পাইলাম যে ভাইয়া আমার ত্বরণটা তাহলে চলে আসলো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা একটা জিনিস আমি পেলাম। আর আমার আপেক্ষিক বেগ চলে আসছিল কত? আপেক্ষিক বেগ চলে আসছিল 0। এবার আমাকে কতটুকু যেতে হবে? আমাকে কি এক্স্যাক্টলি 1.5 মিটারে যেতে হবে? অ্যান্সার হচ্ছে না, কারণ আমি যখন নিচের দিকে নামতে থাকবো লিফটটা তো উপরে উঠতে থাকবে। তাহলে আমি আসলে 1.5 মিটার আসার আগেই মেঝেকে পেয়ে যাবো, কারণ মেঝে তো আসলে উপরের দিকে আমার দিকে চলে আসতেছে। এই পেরেকটা যখন নিচে নামতে থাকবে মেঝে তো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে ওই পুরোপুরি 1.5 মিটার যাওয়ার আগেই যেহেতু মেঝেটা একটু উপরে উঠে গেছে, মেঝেকে সে পেয়ে যাবে। কিন্তু কিন্তু যদি আমরা বলি লিফটের সাপেক্ষে পেরেকের সরণ, তখন সরি সেই সরণটা আসলে কত হবে? এটা হবে শুধুমাত্র 1.5 মিটার। কেন? কারণ যার সাপেক্ষে বের করতেছেন তাকে আসলে স্থির ধরে তারপর কাজ করতে হয়। যে আপনি 2.2 বিয়োগ করছেন বা যোগ করছেন, কিছু একটা করছেন, আসলে লিফটকে যদি স্থির ধরেন লিফটটা আপনার দিকে 2.2 তে চলে আসতেছে। তাহলে আপেক্ষিক বের করতে হলে লিফটকে স্থির ধরে আপনি ওর দিকে 2.2 তে নামতেছেন। তাহলে আপনি অভিকর্ষের কারণে 9.8 এ নামতেছেন, আর ওকে স্থির ধরে আসলে আপনি ওর দিকে 2.2 তে আগায় যাচ্ছেন। তাহলে ওই দুইটা 9.8 2.2 দুইটা একই দিকে যুক্ত হয়ে 12 হয়েছিল। ঠিক একই রকম ভাবে লিফটকে যদি স্থির ধরে চিন্তা করেন তাহলে আসলে আপনাকে 1.5 মিটারই যেতে হবে। নাও এইবার হচ্ছে আমাদের খেলা s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এসটা আমাদের কত বলে দিছে? এস হচ্ছে 1.5, আদিবেগ তো 0, হাফ ইন্টু 12 ইন্টু টি স্কোয়ার, কাটাকাটি করলে 60 স্কোয়ার। তাহলে এইখান থেকে টি সমান সমান আমি পেয়ে যাচ্ছি 1.5 ডিভাইডেড বাই 6 তার রুট। এটা করলে কত আসে? এইটা করলে আসে কাটায় কাটায় 0.5 সেকেন্ড, এবং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ডান ডান ডান। সো এইটারই জাস্ট অপোজিট ভার্সন আমরা যদি কপি করি, জাস্ট এইটারই অপোজিট ভার্সন 56 নাম্বার P56। জাস্ট যত জায়গায় উপর আছে তত জায়গায় আমরা নিচে বলবো, নিচের দিকে চলমান। এখানে এই ত্বরণটা উপরে না হয়ে এই ত্বরণটা হয়ে যাবে নিচের দিকে। যদি এটা 2.2 তে নিচে নামতো তাহলে কি ঘটতো? তাহলে এইটাও কিসে আছে? এইটাও হচ্ছে নিচের দিকে আছে। আচ্ছা, এইবার তখন তাহলে কি হইতো? এইটা সেম থাকতো, এইটা সেম থাকতো। এখন যেহেতু নিচের দিকে নামতেছে তখন এটা যেটা হইতো দুইটাই তো প্লাস, সো এখানে প্লাস 2.2, এইটা আলটিমেটলি বিয়োগ হয়ে যাইতো, এখানেও চেঞ্জ আসতো। তো এখানে তখন এই 9.8 মাইনাস 2.2 হইতো, তাহলে 7.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হইতো। আমি জাস্ট এইখানে 12-র পরিবর্তে ইউজ করতাম 7.6, তাহলে এইখানে আমার চলে আসতো আসলে টাইমটা 3 ডিভাইডেড বাই 7.6, আর এইখানে অ্যান্সারটাও ফাইনালি চেঞ্জ হয়ে যেত বা 3 ডিভাইডেড বাই 7.6, 0.628 সেকেন্ড। সো আমরা যদি বলতাম যে না লিফটটাও নিচের দিকে নামতেছে তাহলে কি হইতো? তাহলে যেটা হইতো সেটা হচ্ছে যে এখন লিফটের ত্বরণ নিচের দিকে, বস্তুর 9.8 ওইটাও নিচের দিকে, তো দুইটা একই দিকে, এজন্য 9.8 মাইনাস 2.2 দুইটাই প্লাস, দুইটাই নিচের দিকে, যেন একটা থেকে একটা বিয়োগ যে 7.6 থাকবে। তারপর যেটা হয়তো বাদ বাকি সবই সেম, জাস্ট 9 যেখানে আগে 12 আসছিল আপেক্ষিক ত্বরণটা, এখানে এখন 7.6 আসলো। আমরা এখান থেকে পাইলাম 0.628 সেকেন্ড। সো এর মাধ্যমে আমরা 56 নাম্বার প্রবলেম সেইটারও আসলে ইতি ঘটিয়ে ফেললাম।
অনেকে এখনো ক্লাসের মধ্যে রয়ে গেছেন, প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট। সো আমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা, আমরা অনেক অনেক টাইপ কিন্তু আজকে শেষ করে ফেললাম, অনেকগুলা টাইপ আমরা শেষ করে ফেলছি। সো আমরা পরের দিন থেকে ঘূর্ণন গতি শুরু করতে পারবো, মানে ঘূর্ণন গতি বাদে অলমোস্ট ম্যাক্সিমাম জিনিসই শেষ। লাস্টের দিকে হয়তো দু একটা স্পেশাল ক্লাস থাকবে, তখন আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম দেখতে পারবো। তো আজকের ক্লাস এইখানেই শেষ হচ্ছে। আমরা একটু শিখবো জিতবোতে জানাবো আমাদের প্রবলেম গুলো বা গতিবিদ্যা আগে যতটুকু কঠিন মনে হইতো, শাহজাহান তপন স্যার, ইসাক স্যার, সেরু স্যার, গিয়াস স্যার, প্রামাণিক স্যার, যে যেই বই পড়েন না কেন, আপনার কাছে এখন গতিবিদ্যার টপিক গুলা আর একটু ইজি মনে হয় কিনা? যারা রেগুলার সবগুলো ক্লাস ভাইয়ের সাথে করছেন, তাদের কাছে ব্যাপারগুলো ধরতে পারতেছি, সলভ করতে পারছি, বুয়েটে আসা ম্যাথ এটাও পানির মতো হয়ে যাচ্ছে, এই কন্ডিশনে আসতে পারছেন কিনা আমরা জানাবো। নেক্সট ক্লাসটা 1 সপ্তাহ পর, শুক্রবার সম্ভবত। তো সেই ক্লাসের আগে আমরা এই করে আসা 56টা প্রবলেম পর্যন্ত অ্যাটলিস্ট ভাইয়ার করানো অঙ্কগুলো দেখে আসবো, যেন পরের ক্লাসটা ভালো করে বুঝতে পারি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।